দেখো সবাই শুনতে পাচ্ছ কিনা? ঠিক আছে আমার সাউন্ড? বেশ। আমরা আগের দিনে কোথায় শেষ করেছি? সিতে আমরা আগের দিনে কি পড়ছিলাম একটু আমাকে বলো তো। মোস্ট প্রবাবলি আমরা পড়ছিলাম ডিসিশন মেকিং স্টেটমেন্ট। আমরা কোথায় শেষ করেছিলাম একটু বলো আমাকে। সুইচ কেসে আমরা শেষ করেছিলাম। ভেরি গুড। ওকে, চলো আজকে আমরা সুইচ কেসের পর আমাদের যে কনসেপ্টটা রয়েছে সিলেবাসে, অ্যাজ পার সিলেবাসই আমরা এগোচ্ছি। দ্যাট ইজ আ কন্ডিশনাল আনকন্ডিশনাল গো টু স্টেটমেন্ট অ্যান্ড ড্রব্যাক। ওকে, তো আজকে আমরা এটা কভার করব। এটা আমরা আজকে পড়বো গো টু স্টেটমেন্ট। তারপরে আমরা যদি গো টু স্টেটমেন্টটা আমরা কভার করে ফেলতে পারি, দেন আমরা লুপে ঢুকবো। ওকে, যদিও লুপটা আমি অ্যারে পড়ানোর সময়, ডেটা স্ট্রাকচার পড়ানোর সময় অ্যারে পড়তে গিয়ে আমরা কিছুটা লুপের কনসেপ্ট দেখেছি। যাই হোক, তো আমরা সেটা আবার স্টার্ট করবো। তাহলে আজকে টপিকটা হচ্ছে আমাদের কন্ডিশনাল অ্যান্ড আনকন্ডিশনাল গো টু স্টেটমেন্ট। আর ধরে রাখো গো টু স্টেটমেন্ট থেকে একটা পরীক্ষায় কোশ্চেন থাকবে। ওকে, কি কোশ্চেন থাকবে সেটা আমরা তো ডিসকাস করব এই ক্লাস করতে করতে। কি কোশ্চেন থাকবে এটা আমরা একটু দেখার চেষ্টা করব। চলো, খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট সি এর গো টু স্টেটমেন্ট। তো ইন্টারেস্টিং কনসেপ্ট, অনেক কিছু সুবিধা আছে, তা সত্ত্বেও আমাকে স্ট্রাকচার প্রোগ্রামিং বলে যে গো টু স্টেটমেন্টটাকে ব্যবহার না করতে। ওকে, তো সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। চলো, এত ভালো কিন্তু তাও এটাকে অ্যাভয়েড করতে বলে। ভালো, তার মধ্যে কিন্তু কিছু খারাপ গুণ আছে। তো আগে গো টু সম্বন্ধে জানি, তারপরে তার ভালো দিক কি খারাপ দিক সেটা তো আমরা জানবো আস্তে আস্তে। আগে গো টু স্টেটমেন্টটা আমরা বোঝার চেষ্টা করি। ফার্স্ট আমরা গো টুর ইন্ট্রোডাকশনে যাব। খুব ভালোভাবে গো টু স্টেটমেন্টটা বোঝার চেষ্টা করবে, খুব ইন্টারেস্টিং। অনেক কিছু কাজ করা যায় গো টু স্টেটমেন্ট দিয়ে, তাও আমরা ব্যবহার যত কম করতে হয় সেটাই ভালো। তো সি প্রোগ্রামিং এ সেই ক্লাস শুরু করলেই যত মানে ওকে, তো আমরা গো টু সি প্রোগ্রামিং এ বেসিক্যালি সি প্রোগ্রামিং এ গো টু স্টেটমেন্ট ব্যবহার করে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমার প্রোগ্রামের যে কন্ট্রোল, সেই কন্ট্রোলটাকে আমরা একটা পার্ট থেকে আর একটা পার্টে আমরা ট্রান্সফার করতে পারি। ওকে, কিরকম জিনিসটা? না, তোমার ধরুন একটা প্রোগ্রাম রয়েছে, কিছু সেট অফ ইনস্ট্রাকশন বা কিছু সেট অফ স্টেটমেন্ট দিয়ে একটা তুমি প্রোগ্রাম লিখেছো সি এর। এটা তোমার ধরো সি এর একটা প্রোগ্রাম। এবারে গো টু স্টেটমেন্ট ব্যবহার করে ধরে নাও ফার্স্ট আমার কন্ট্রোলটা, হয়তো প্রোগ্রামের কন্ট্রোলটা ফার্স্ট লাইনে আছে, তারপরে ধরে নাও সেকেন্ড লাইনে আছে। তুমি হয়তো এই মাঝখানে কোথাও একটা গো টু স্টেটমেন্টটাকে ঢুকিয়ে রেখেছো। তাহলে তোমার কিন্তু কন্ট্রোলটা সেই পার্টিকুলার লাইন থেকে ট্রান্সফার হয়ে বা জাম্প করে, ও কিন্তু তুমি যেখানে জাম্প করাবে ও কিন্তু সেখানে জাম্প করবে। তো আমরা বলতে পারি গো টু স্টেটমেন্ট আমাকে আমার যে কন্ট্রোল সেই কন্ট্রোলটাকে কিন্তু ট্রান্সফার করতে হেল্প করে একটা প্লেস থেকে আরেকটা প্লেসে, একটা লাইন থেকে আরেকটা লাইনে, বা একটা স্টেটমেন্ট থেকে আরেকটা স্টেটমেন্টে। মানে অ্যাকচুয়ালি আমরা সি প্রোগ্রামিং এর মধ্যে যদি কোনো লাইন থেকে যদি অন্য কোনো লাইনে যদি আমরা জাম্প করতে চাই, তখন তার জন্য যে স্টেটমেন্টটা আমাকে ব্যবহার করতে হয়, সেই স্টেটমেন্টটার নামই হচ্ছে গো টু স্টেটমেন্ট। ওকে, তো এবার এগুলো খুব মানে ডিসগাস্টিং এগুলো। যাই হোক, ছাড়ো, এটা অন্য সাবজেক্টের। তো এবার আমরা আমরা দেখবো যে গো টু দিয়ে বেসিক্যালি আমরা যেটা করতে পারি, সেটা যে কথাটা আমি বলছিলাম, যে ইট ইজ ইউজ টু ইট ইজ ইউজ টু ট্রান্সফার কন্ট্রোল টু অ্যানাদার পার্ট অফ দ্য প্রোগ্রাম, বা অ্যানাদার পার্ট অফ দ্য সি প্রোগ্রাম, অ্যানাদার পার্ট অফ দ্য সি প্রোগ্রাম। সেটা আমরা একটু দেখার চেষ্টা করব কিভাবে কন্ট্রোল ট্রান্সফার হয় একটা প্লেস থেকে আরেকটা প্লেসে,
তো সেই কনসেপ্ট আমরা দেখবো বা সেই কনসেপ্ট আমরা জানবো। তো সেই কনসেপ্টটা এবার দেখার জন্য সানিয়া, এটা সি এর ক্লাস, হ্যাঁ, এটা পাইথনের ক্লাস নয়। পাইথনের ক্লাসটা আমাদের সোমবার থাকে। ওকে। তো এবার এবার যে কনসেপ্টটা আমরা যাব, মানে বারবার ইন্টারাপ্টেড হচ্ছে আমি, যাই হোক। তো এই গো টু স্টেটমেন্ট কিভাবে ব্যবহার করতে হয়, এই গো টু স্টেটমেন্টের আমাকে এখন সিনট্যাক্সটা জানতে হবে। এবার যদি প্রশ্ন হতে যে আমরা কি সবসময় ফরওয়ার্ড ডিরেকশনেই আমরা জাম্প করতে পারি, আর অ্যাকচুয়ালি কিন্তু আমরা জাম্প করছি, একটা লাইন থেকে আরেকটা লাইনে আমরা জাম্প করছি। এবার এই জাম্পিংটা আমার ফরওয়ার্ড জাম্পও হতে পারে, আবার ব্যাকওয়ার্ড জাম্পও হতে পারে। আমি এটাও পসিবল যে আমি ধরো না প্রোগ্রামের হয়তো এই লাইনে আছি, আমি হয়তো লাস্ট লাইনে আছি, আমার কন্ট্রোলটা লাস্ট লাইনে আছে, আমি সেখান থেকেও কিন্তু জাম্প করে ব্যাকে কোথাও আসতে পারি কোন একটা পার্টিকুলার লাইনে। এটাকে বলা হয় ব্যাকওয়ার্ড জাম্প। আমরা সেই জাম্পের কনসেপ্টে আমরা আসবো। তো এই সি প্রোগ্রামিং এ গো টু স্টেটমেন্ট তার একটা সিনট্যাক্স আছে। কি সিনট্যাক্স? না, সেই সিনট্যাক্সটা হচ্ছে যে আমরা যখন কোনো গো টু কে ব্যবহার করতে চাইবো, তখন তার জন্য আমাকে গো টু কিওয়ার্ডটাকে ব্যবহার করতে হবে। গো টু কিন্তু একটা কিওয়ার্ড আমাদের সিতে। এবার গো টু কিওয়ার্ডটাকে স্পেসিফাই করার পর আমাকে একটা লেবেলকে মেনশন করতে হবে। লেবেল মানে হচ্ছে যে আমি যেখানে জাম্প করব সেই লেভেলটা আমাকে একটা স্পেসিফাই করতে হবে। সেটা হতে পারে L1, সেটা হতে পারে L2 বা L3, যে কোনো একটা লেভেল হতে পারে। ওকে। এবার ধরো না গো টু দিয়ে আমি লেভেল দিলাম, তাহলে আমার ধরো না এখানে কিছু স্টেটমেন্ট আছে আমার সি প্রোগ্রামে, বা ধরো না এর আগে কিছু স্টেটমেন্ট আছে, তাহলে আমি এই লেভেলটাকে যেখানে ডিফাইন করব, যে লাইনে ডিফাইন করব, আমার কিন্তু সেখানে কন্ট্রোলটা জাম্প করবে। যদি আমি লেভেলটাকে এখানে ডিফাইন করি, তাহলে এই লাইনটা যখনই আমার এক্সিকিউট হবে, তখন কিন্তু এখান থেকে এই পার্টিকুলার লাইন থেকে কিন্তু কন্ট্রোলটা আমার শিফট করবে এই পার্টিকুলার লেভেলে। এবার তুমি যদি এখানে L1 দিয়ে রাখো, তোমার কিন্তু কন্ট্রোলটা কিন্তু L1 এ শিফট করবে, তখন তোমাকে কিন্তু L1 লিখে রাখতে হবে। তো সেই এক্সাম্পলে আমরা আসবো, তাহলে আমরা গো টু দিয়ে পার্টিকুলার কোনো লেভেলে আমরা জাম্প করতে পারছি, লেভেলটা কিন্তু আমরা স্পেসিফাই করব। এটাই হচ্ছে গো টু সিনট্যাক্স। তো এই সিনট্যাক্সটা ফলো করে আমরা, এটাও আমার পসিবল, ধরুন আমার কিছু স্টেটমেন্ট আছে, আমার ধরুন এখানে হয়তো আমি লিখে রেখেছি গো টু L1, গো টু L1 দিয়ে সেমিক্লোন, আর এই L1টাকে আমি স্পেসিফাই করেছি আমার এই লাইনটাতে। তাহলে কিন্তু আমার কন্ট্রোল কিন্তু যখনই গো টু স্টেপটাকে যখন এক্সিকিউট করবে, তখন সে কিন্তু জাম্প করবে ব্যাকওয়ার্ড, সে কিন্তু এই L1 এ জাম্প করবে। একে বলা হয় ব্যাকওয়ার্ড জাম্প। আর তার মানে আমি এখানে তোমাকে যে সিনট্যাক্সটা দেখিয়েছি, সেটা হচ্ছে ফরওয়ার্ড জাম্পের, যে আমরা ফরওয়ার্ড জাম্প করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা গো টু স্টেটমেন্টকে ব্যবহার করে আমরা কিন্তু ব্যাকওয়ার্ড জাম্পও করতে পারি। ওকে। তো এই দুটো কনসেপ্টই আমরা এক্সাম্পলের থ্রু দিয়ে আমরা বোঝার চেষ্টা করব। তাহলে এই গো টু স্টেটমেন্টটা বা এই গো টুটা আমরা বেসিক্যালি গো টু কে ব্যবহার করি আনকন্ডিশনালি জাম্প করার জন্য। টার্মটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আনকন্ডিশনালি জাম্প বা আনকন্ডিশনাল জাম্প, মানে উইদাউট এনি কন্ডিশন আমরা কিন্তু গো টু ব্যবহার করে আমরা একটা প্লেস থেকে অন্য প্লেসে আমরা জাম্প করতে পারি। তাহলে যদি আমি কোনো কন্ডিশন ব্যবহার না করে আমি একটা প্লেস থেকে অন্য প্লেসে জাম্প করতে পারি, তাকে আমরা আনকন্ডিশনাল জাম্পিং স্টেটমেন্ট বলতে পারি বা জাম্প বলবো। আবার যদি কোনো কন্ডিশনের উপরে বেস করে আমরা একটা লাইন থেকে অন্য লাইনে যদি জাম্প করতে পারি, তাকে আমরা বলবো কন্ডিশনাল জাম্প। তাহলে আমার জাম্প যেমন দু রকমের, ফরওয়ার্ড জাম্প, ব্যাকওয়ার্ড জাম্প যেমন আছে সেটা তো বুঝলাম। আবার এছাড়াও কিন্তু জাম্পিং স্টেটমেন্টকে আমরা আর একটা বেসিসে আমরা ডিভাইড করতে পারি টু টাইপে। একটা হচ্ছে আনকন্ডিশনাল জাম্প, একটা হচ্ছে কন্ডিশনাল জাম্প। প্রত্যেকটার এক্সাম্পল কিন্তু আমি দেবো। প্রত্যেকটার এক্সাম্পল দিয়ে আমরা কিন্তু কনসেপ্টগুলোকে আরো ডিটেল আমরা বোঝার চেষ্টা করব। ওকে। তাহলে কন্ডিশনাল জাম্পের ক্ষেত্রে আমার একটা কন্ডিশন থাকবে, যে কন্ডিশনের উপরে বেস করে আমার গো টু স্টেটমেন্ট দিয়ে আমরা জাম্প করতে পারবো। আর আনকন্ডিশনাল ক্ষেত্রে আমার কোনো কন্ডিশন থাকছে না, নট বা নট ইউজ অফ কন্ডিশন। আর কন্ডিশনাল জাম্পের ক্ষেত্রে কিন্তু আমার একটা কন্ডিশন থাকছে। ওকে। আমার একটা কন্ডিশন থাকছে, তাহলে এখানে কন্ডিশনটা থাকছে না, আর এখানে কিন্তু কন্ডিশনটা আমার থাকছে। ওকে। তো দ্যাট ইজ আ কন্ডিশনাল অ্যান্ড আনকন্ডিশনাল গো টু স্টেটমেন্ট বা জাম্প। এবার এই দুটো কনসেপ্টই আমাদের সিলেবাসে আছে, দুটো কনসেপ্টই আমরা জানার চেষ্টা করব। আমি তোমাকে ফার্স্টে গো টু স্টেটমেন্টের যেভাবে ব্যবহার করা হয় গো টু স্টেটমেন্টটা, আমি তোমাকে একটা সিম্পল একটা ফ্লো চার্ট দিয়ে আমরা গো টু স্টেটমেন্টটাকে বোঝার চেষ্টা করব। একটা সিম্পল একটা স্টেটমেন্ট আমি এখানে একটা ফ্লো চার্ট ড্র করব, যে ফ্লো চার্ট দিয়ে গো টু কিভাবে কাজ করছে সেটা আমরা দেখব। Okay? তাহলে আমাদের গো টুর যে এক্সিকিউশন প্রসেসটা বা এক্সিকিউশন যে সিকোয়েন্সটা, সেই সিকোয়েন্সটা বুঝতে আমাদের কোনো সমস্যা হবে না। ওকে। চল। আমি এখন একটা ফ্লো চার্ট এরকম ভাবে ড্র করার চেষ্টা করছি, যদি এইটুকু স্পেসের মধ্যে হবে না, আমি তাহলে নেক্সট পেজে যাই। আমরা ধরো এখান থেকে স্টার্ট করলাম, আমার ফ্লো চার্টটার আমি ফার্স্টে স্টার্ট করেছি প্রোগ্রামটাকে।
স্টার্ট করার পর ধরে নাও আমার এখানে স্টেটমেন্ট 1 আছে। স্টেটমেন্ট মানে সি এর যে লাইনগুলো সেগুলোকে স্টেটমেন্ট বলা হয়। আমার ধরে নাও তাহলে ফার্স্ট লাইন মানে দ্যাট ইজ আ স্টেটমেন্ট 1, তারপরে ধরে নাও আমার স্টেটমেন্ট 2 আছে। এরকম মাল্টিপল স্টেটমেন্ট আছে আমার সি প্রোগ্রামে। আমার স্টেটমেন্ট 2 আছে। আবার ধরে নাও তারপরে হয়তো আমার স্টেটমেন্ট 3 আছে। এভাবে আমার মাল্টিপল স্টেটমেন্ট আছে। ওকে? আমি এটা ইমাজিন করে আমি 3 টে স্টেটমেন্ট এখানে লিখেছি। ওকে? 3 টে স্টেটমেন্ট আমার রয়েছে। এবার আমার এই স্টেটমেন্ট গুলো ধরুন পরপর এক্সিকিউট হচ্ছে, ওয়ান বাই ওয়ান এক্সিকিউট হচ্ছে। আমি এখানে ডিরেকশনটা না দেখালেই সব থেকে ভালো হয়। আমার এই স্টেটমেন্ট গুলো রয়েছে। এবার তুমি কোন একটা পার্টিকুলার প্লেসে তুমি হয়তো গো টু গো টু দিয়ে তুমি হয়তো লেভেলটাকে স্পেসিফাই করেছো যে গো টু L3, ধরে নাও এটা তোমার হচ্ছে L1 লেভেল, এটা তোমার ধরে নাও L2 লেভেল, আর তোমার ধরো এটা হয়তো L3 লেভেল। আর এখানে ধরো আমার স্টেটমেন্ট 3 থেকে আমার এখানে স্টপ আছে, বা স্টপ বা এক্সিট বলতে পারো, বা স্টপ বলতে পারো। আর এটা হচ্ছে আমার গো টু লেভেল 3। আমি এখানে লেভেল 3 তে জাম্প করব। ওকে? তাহলে আমার স্টেটমেন্ট 1টা আমি ধরলাম স্টেটমেন্ট 1 এর পর হয়তো আমার গো টু L3 টা করা আছে। তাহলে স্টেটমেন্ট 1টা ফার্স্ট এক্সিকিউট করলো স্টার্ট হওয়ার পর। এবার যখনই গো টু L3 পাচ্ছে, ও কিন্তু আর L2 টাকে কিন্তু এক্সিকিউট করছে না, অর্থাৎ ও স্টেটমেন্ট 2 টাকে কিন্তু এক্সিকিউট করছে না। ও কিন্তু ডিরেক্টলি জাম্প করছে কোথায়? না L3 যেখানে ডিফাইন করা আছে। L3 কোথায় ডিফাইন করা আছে? না স্টেটমেন্ট 3 তে। ও তখন কিন্তু স্টেটমেন্ট 3 তে জাম্প করছে। তারপরে স্টপ হয়ে বেরিয়ে গেল। স্টপ করে আমার কিন্তু প্রোগ্রামটা হয়ে গেল, বা আমার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। যদি আমি এখানে গো টু L2 করতাম, তাহলে ও কিন্তু তখন জাম্প করতো স্টেটমেন্ট 2 তে। যদি আমি গো টু L1 করতাম, ও কিন্তু জাম্প করতো L1 এর কাছে। তাহলে আমি এখানে যেরকম লেভেলের নাম দেব, আমার কিন্তু যেখানে জাম্প করতে চাইবো সেখানে কিন্তু আমাকে সেই লেভেলটাই দিয়ে রাখতে হবে। আর গো টু দিয়ে আমি যখন লেভেল স্পেসিফাই করব, তখন কিন্তু আমাকে সেমিক্লোন দিতে হবে। ধরুন যদি আমি গো টু L3 লিখি, আমাকে কিন্তু গো টু L3 পর আমাকে সেমিক্লোন দিতে হবে। আর আমি এই L3টাকে আমি যে স্টেটমেন্টের সাথে তোমার ডিফাইন করে রাখবো, সেই স্টেটমেন্টটা লেখার আগে আমাকে L3 দিয়ে আমাকে একটা কোলন দিতে হবে। এটা কিন্তু গো টু সিনট্যাক্স। দেখো সেটা কিন্তু আমি অলরেডি এখানে তোমাকে দেখিয়েছি, যে গো টু দিয়ে লেভেল, দেন হচ্ছে সেমিক্লোন। আর আমি যেখানে জাম্প করছি সেই লেভেলটার পর দেখো আমি দেখো একটা কোলন দিয়েছি, দেখো কোলন দিয়ে আমি স্টেটমেন্টটাকে লিখেছি। ওকে? খুব সম্ভবত যদি আমরা এই গো টু সিনট্যাক্সটা বা এই গো টু যে ফ্লো চার্টটা দেখার পর যদি আমরা একটা এক্সাম্পল নেওয়ার চেষ্টা করি, খুব সিম্পল একটা এক্সাম্পল নেওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের গো টু স্টেটমেন্টটা বুঝতে আর একটু সুবিধা হবে। আমরা অলরেডি গো টু কিভাবে কাজ করে সেটা আমরা এবার এই এক্সাম্পলের থ্রু দিয়ে আমরা বুঝবো। ধরে নাও তোমার কাছে একটা প্রোগ্রাম আছে, মেন প্রোগ্রাম, ইন্ট মেন। দেন তোমার এখানে ধরে নাও হয়তো একটা প্রিন্টএফ একটা মেসেজ আছে, একটা স্টেটমেন্ট, এটা সি এর একটা স্টেটমেন্ট। আমি ধরে নাও এখানে লিখেছি, সাপোজ লিখেছি সি প্রোগ্রামিং, একটা সাবজেক্টের নাম তোমাদের, সি প্রোগ্রামিং একটা সাবজেক্ট। দেন আমি তারপরে আবার একটা স্টেটমেন্ট লিখছি, সেই স্টেটমেন্টটা হচ্ছে প্রিন্টএফ। প্রিন্টএফ করে লিখলাম হয়তো পাইথন প্রোগ্রামিং, বা পাইথন লিখলাম। আমি ধরে নাও আবার একটা প্রিন্টএফ, আবার একটা স্টেটমেন্ট লিখেছি, সাপোজ প্রিন্টএফ। আমি হয়তো তোমার লিখেছি এখানে ডেটা স্ট্রাকচার, ডেটা স্ট্রাকচার। আমি এখানে 3টে স্টেটমেন্ট আমি এখানে লিখে রেখেছি। এবার আমি কোনো একটা স্টেটমেন্টের আগে পরে আমি গো টু স্টেটমেন্টটাকে ব্যবহার করব। আমি ধরে নাও এখানে হয়তো গো টু স্টেটমেন্টটা আমি এখানে ডিফাইন করে রেখেছি, গো টু L1, গো টু L1 সেমিকোলন। এটা কিন্তু একটা স্টেটমেন্ট, এটা কিন্তু গো টু স্টেটমেন্ট। এবার ধরো রিটার্ন 0 করে আমার মেন প্রোগ্রামটা শেষ করা আছে। রিটার্ন 0 করে আমার মেন প্রোগ্রামটা শেষ করা আছে। এবার এই L1টাকে আমি ডিফাইন করেছি রিটার্ন 0 এর কাছে, কোলন। ওকে? তাহলে এবার আমরা এই প্রোগ্রামটার এক্সিকিউশন সিকোয়েন্সটা আমরা দেখার চেষ্টা করব, যে আমার প্রোগ্রামটা কিভাবে কন্ট্রোলটা শিফট করছে একটা প্লেস থেকে আরেকটা প্লেসে। তো আমার দেখো কন্ট্রোল ফার্স্টে কোথায় আসে? ইন্ট মেনে। কারণ মেন থেকে প্রোগ্রাম এক্সিকিউশন স্টার্ট হয়। ওকে? তাহলে আমার ইন্ট মেনে ফার্স্টে প্রোগ্রামের কন্ট্রোলটা আসলো, কোনো সমস্যা নেই। এখন প্রোগ্রামটা কন্ট্রোলটা আসার পর তার পরবর্তী স্টেটমেন্ট কি পাচ্ছে? মেনের ভেতরে ঢুকে পড়লো, প্রিন্টএফ পাচ্ছে সি প্রোগ্রামিং। তাহলে আমাকে প্রথমেই আউটপুট স্ক্রিনে আমাকে দেখাচ্ছে সি প্রোগ্রামিং। ফার্স্ট আমাকে আউটপুট স্ক্রিনে দেখাচ্ছে সি প্রোগ্রামিং। ভেরি গুড, দেখলাম ডিসপ্লে করলো সি প্রোগ্রামিং। এবার সি প্রোগ্রামিং ডিসপ্লে করার পর তার পরবর্তী স্টেটমেন্ট কি পাচ্ছে আমার কন্ট্রোলটা? তাহলে কন্ট্রোলটি তখন তোমার গো টু স্টেটমেন্টটাকে এক্সিকিউট করছে, গো টু L1। যখনই গো টু L1 ও পাচ্ছে বা এক্সিকিউট করছে স্টেটমেন্টটাকে, তখন কিন্তু কন্ট্রোলটা ও সার্চ করবে আমার প্রোগ্রামের মধ্যে কোথায় L1টা ডিফাইন করা আছে। তখন ও কিন্তু এখন সার্চ করে দেখতে পেলো যে এখানে L1টা আছে। তখন এই প্লেস থেকে ও কিন্তু ডিরেক্টলি জাম্প করলো কোথায়? না যেখানে L1 আছে তোমার সেই স্টেটমেন্টে কিন্তু ও জাম্প করলো। যে এখানে গিয়ে দেখতে কি আছে? রিটার্ন 0 আছে। রিটার্ন 0 এর পর নেক্সট কি আছে? তোমার প্রোগ্রামটা শেষ আছে। তাহলে তোমার কিন্তু প্রোগ্রামটা জাস্ট তোমাকে আউটপুট দেখাচ্ছে সি প্রোগ্রাম, আর কিন্তু কিছু না। তাহলে মাঝখান থেকে আমি এই দুটো লাইনকে আমরা স্কিপ করে ফেলতে পারলাম।
বা আমি ঘুরিয়ে বলতে গেলে বলতে পারি যে তার মানে গো টু দিয়ে আমরা পার্টিকুলার জাম্প করছি। আমি এই প্লেস থেকে তো আমি জাম্প করলাম আলটিমেট, আমি এই প্লেস থেকে জাম্প করে কোথায় ফিরে আসছি, আমি দেখো যেখানে L1টা ডিফাইন করা আছে আমি সেখানে জাম্প করছি। তাহলে এই ধরনের জাম্পকে আমরা ফরওয়ার্ড জাম্প বলতে পারি। তো এই জাম্পটা তোমাদের একটা ফরওয়ার্ড জাম্পের একটা এক্সাম্পল বলতে পারি, যেভাবে আমরা ফরওয়ার্ড জাম্প করতে পারি। তাহলে এইভাবে কিন্তু গো টু কাজ করে। ওকে, আমি লেভেলটার নাম যদি এখানে L2 করতাম, আমি যদি এখানে তোমার তাহলে কিন্তু আমাকে এখানে L2 লিখতে হতো। ওকে, একই ব্যাপার, তুমি লেভেলটার নাম তুমি কি দেবে তার উপর ডিপেন্ড করছে, তোমার তুমি যা খুশি লেভেলের নাম দিতে পারো, তোমার কিন্তু লেভেলটা কিন্তু তোমাকে পার্টিকুলার প্লেসে তোমাকে ডিফাইন করতে হবে। আমার রিকোয়ারমেন্ট হচ্ছে যে আমি সি প্রোগ্রামিংটাকে দেখানোর পর আমি স্কিপ করবো, পাইথন আর ডেটা স্ট্রাকচার আমি স্কিপ করে হয়তো আমি প্রোগ্রাম থেকে বেরিয়ে আসবো। তো তার জন্য আমি স্কিপ করে বেরিয়ে আসতে পারি, আমি পার্টিকুলার কোনো স্টেটমেন্টকে এক্সিকিউট নাই করতে পারি আমার রিকোয়ারমেন্ট ওয়াইজ, আমার যেমন রিকোয়ারমেন্ট থাকবে। তো সেম ভাবে যদি আমরা এটা যদি আমার এটা তো আমার ফরওয়ার্ড জাম্প, তাহলে দেখো এখানে আমার গো টু দিয়ে যে জাম্প করছি, এই জাম্পটা কি আমার কোনো কন্ডিশনের উপরে বেস করে হচ্ছে? ইয়েস অর নো? এই জাম্পটা কি কোনো কন্ডিশনের উপরে বেস করে হচ্ছে? হচ্ছে না। তাহলে এই জাম্পিংটাকে আমরা বলতে পারি তো যে দ্যাট ইজ কল আনকন্ডিশনাল জাম্প, বলতে পারি দ্যাট ইজ কল আনকন্ডিশনাল জাম্প। আমার যে জাম্পে কোনো কন্ডিশন লাগে না তাকে বলা হয় আনকন্ডিশনাল জাম্প। আর যদি আমি কোনো কন্ডিশনের উপরে বেস করে জাম্প করতাম তাকে আমি বলতাম কন্ডিশনাল জাম্প। ওকে, তাহলে এটা হচ্ছে কিন্তু একটা আনকন্ডিশনাল জাম্প। আবার এই প্রোগ্রামটাই কিন্তু হচ্ছে আমার এক্সাম্পল অফ আ ফরওয়ার্ড জাম্প। তাহলে আমরা ফরওয়ার্ড জাম্প বলতে কি বোঝায় আর আনকন্ডিশনাল জাম্প বলতে কি বোঝায় আমরা বুঝতে পেরেছি যে হোয়াট ইজ দ্য পারপাস অফ আনকন্ডিশনাল জাম্প। আমি কোনো কন্ডিশন ছাড়াই কিন্তু আমরা জাম্প করছি একটা প্লেস থেকে আরেকটা প্লেসে, তাকে বলা হয় আনকন্ডিশনাল জাম্প। কিন্তু যদি আমি কোনো কন্ডিশনের উপরে বেস করে যদি জাম্প করতাম তাহলে দেখা তোমার বলতাম কিন্তু কন্ডিশনাল জাম্প। যেমন আমি একটা তোমাকে কন্ডিশনাল জাম্পের একটা এক্সাম্পল দেখাই, খুব সিম্পল একটা এক্সাম্পল দেখাই, দ্যাট ইজ এক্সাম্পল অফ আ কন্ডিশনাল জাম্প। আমার এখানে একটা কন্ডিশন থাকবে, সেই কন্ডিশনের উপরে বেস করে আমরা জাম্প করবো। খুব সিম্পল একটা প্রোগ্রাম দেখো, কন্ডিশনাল জাম্পের একটা এক্সাম্পল। ওকে, খুব সিম্পল। দেখো ধরে নাও আমার কাছে একটা প্রোগ্রাম আছে এরকম যে ইন্ট মেন আমি একটা কিন্তু খুব সুন্দর একটা প্রোগ্রাম করছি এখানে গো টু স্টেটমেন্ট ব্যবহার করে। আমার ধরুন এখানে দেওয়া আছে ইন্টিজার এ ইকুয়ালস টু 5, ইন্টিজার এ ইকুয়ালস টু 5। তারপরে আছে ইফ এ গ্রেটার দেন যদি 0 হয় তাহলে আমি করেছি গো টু পজিটিভ বলে, আমি একটা পজিটিভটা হচ্ছে আমার লেভেলটার নাম, হ্যাঁ, পজিটিভ, গো টু পজিটিভ দিয়ে আমি এখানে তোমার ইফটাকে শেষ করে দিয়েছি। ঠিক আছে, দিয়ে আমি তোমার এবার প্রিন্টএফ লিখছি, প্রিন্টএফ দ্য নাম্বার ইজ নেগেটিভ। ওকে, দ্য নাম্বার ইজ নেগেটিভ। পুরো প্রোগ্রামটা দেখো, তারপরে আমি এটাকে বোঝাবো, তারপর তোমরাই বুঝতে পারবে কি কাজ করছে আমার এই প্রোগ্রামটা। ওকে, দ্য নাম্বার ইজ নেগেটিভ দিয়ে আমি এখানে রিটার্ন 0 করে দিচ্ছি, রিটার্ন 0, রিটার্ন 0 করছি। তারপরে তোমার লিখছে আবার প্রিন্টএফ দ্য নাম্বার ইজ পজিটিভ, দ্য নাম্বার ইজ পজিটিভ। মানে একটা প্রোগ্রামকে কত রকম ভাবে করা যায় সেটা আমরা এখানে দেখে বুঝতে পারবো। পজিটিভ নেগেটিভ নাম্বারের প্রোগ্রাম তো আমরা ইফ এলস দিয়ে খুব সহজভাবেই করে ফেলতে পারি। দিয়ে আমি এখানে তোমার করলাম রিটার্ন 0, দিয়ে আমি এবার মেনটাকে শেষ করেছি। আমার কিন্তু লেভেলটা দেওয়া বাকি আছে, হ্যাঁ, আমি এবার দুটো লেভেলকে মেনশন করব, দুটো লেভেলকে আমি এবার মেনশন করব। এইটাকে আমি বলছি এই লেভেলটা হচ্ছে আমার নেগেটিভ লেভেল, নেগেটিভ কোলন, আর এই লেভেলটার নাম দিচ্ছি পজিটিভ, এই লেভেলটা তো নাম দিয়েছি পজিটিভ। এবার প্রোগ্রামটাকে একটু ভালো করে দেখার চেষ্টা করো যে আমার এই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি কি মিন করছে। আমি আসি প্রোগ্রামটা কিভাবে এক্সিকিউট করে আমি দেখাচ্ছি। দেখো প্রোগ্রামটা কিভাবে এক্সিকিউট করছে। তাহলে ফার্স্ট আমার কন্ট্রোলটা কোথায় আসছে, মেনে আসছে, মেন থেকে তার পরবর্তী লাইনে যাচ্ছে ইন্ট এ ইজ ইকুয়াল টু 5। যখন এই ইন্ট এ ইজ ইকুয়াল টু 5 যখন কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয় তখন কিন্তু মেমোরিতে কম্পাইলার দৌড়ে গিয়ে ও এর জন্য 2 বাইট কিংবা 4 বাইট স্পেস কিন্তু অ্যালোকেট করে। ওকে, তার জন্য কিন্তু 2 বাইট বা 4 বাইট অ্যালোকেট করলো, তার মধ্যে কি ভ্যালু আছে না 5, তখন সেই 5টাকে কিন্তু মেমোরিতে গিয়ে সে স্টোর করে দেয়। এটা হচ্ছে মেমোরি। ওকে, এবার তার কন্ট্রোলটা আমার পরের লাইনে আসছে, এখানে একটা ডিসিশন মেকিং স্টেটমেন্ট রয়েছে, একটা কন্ডিশন রয়েছে, আমি কন্ডিশনের উপরে বেস করে আমি গটুটাকে ব্যবহার করছি। তাহলে দেখো এটা হচ্ছে 5, তাহলে 5 গ্রেটার দেন 0, কন্ডিশন বিকামস ট্রু, তাহলে কন্ডিশনটা আমার ট্রু হয়েছে। তাহলে এখন কন্ট্রোলটা ঢুকবে ইফের ভিতরে, কি করছে, গো টু পজিটিভ,
যখনই গো টু পজিটিভ পেলো, সঙ্গে সঙ্গে কিন্তু কন্ট্রোলটা কিন্তু জাম্প করছে যে কোথায় পজিটিভ লেভেলটা আছে। ও তখন দেখতে পাচ্ছে যে পজিটিভ লেভেলটা আছে, এখানে আছে পজিটিভ লেভেলটা। সেই সেলফের মধ্যে কি স্টেটমেন্ট আছে? প্রিন্টএফ দ্য নাম্বার ইজ পজিটিভ। তোমাকে তাহলে আউটপুট স্ক্রিনে তোমাকে দেখাচ্ছে দ্য নাম্বার ইজ পজিটিভ। দ্য নাম্বার ইজ পজিটিভ তোমাকে ডিসপ্লে করলো। দ্য নাম্বার ইজ পজিটিভ ডিসপ্লে করার পর কি হচ্ছে? তারপর লাইনে আসছে কন্ট্রোলটা রিটার্ন জিরো, দেন তোমার প্রোগ্রামটা শেষ। তো আমাকে এই প্রোগ্রামটা সিম্পল আউটপুট দেখাচ্ছে পজিটিভ নাম্বার। ওকে, এবার এবার ফর এক্সাম্পল যদি নাম্বারটা 5-এর পরিবর্তে যদি নাম্বারটা আমার এরকম হতো যে নাম্বারটা আমার 5 নয় স্যার, নাম্বারটা হচ্ছে -6, ফর এক্সাম্পল যদি -6 হতো, তখন দেখো -6 > 0 কন্ডিশনটা ফলস, তাহলে ইফের মধ্যে ঢুকতো না। যদি ইফের মধ্যে না ঢোকে তাহলে আমার গো টু দিয়ে জাম্প করার কোনো ব্যাপার থাকছে না। তখন তোমার তার পরের লাইনে কি আছে? প্রিন্টএফ দ্য নাম্বার ইজ নেগেটিভ। তোমাকে দেখাতো দ্য নাম্বার ইজ নেগেটিভ দেখিয়ে দেখো রিটার্ন জিরো করে কিন্তু ও শেষ করে দিত প্রোগ্রামটাকে। ও কিন্তু পরবর্তী স্টেটমেন্টে আসতোই না। তার জন্য আমি এখানে দুবার রিটার্ন জিরোকে ব্যবহার করেছি। যখন রিটার্ন জিরো করছি তার মানে কিন্তু আমার প্রোগ্রামের কন্ট্রোলটা কিন্তু আমার প্রোগ্রামটা কিন্তু তোমার জাস্ট জিরোকে রিটার্ন করছে অপারেটিং সিস্টেমকে, দিয়ে কিন্তু প্রোগ্রামটাকে শেষ করে দিচ্ছে। তাহলে এর মান যদি আমার জিরো থেকে বেশি হয় তাহলে কিন্তু প্রোগ্রামটা আমার জাম্প করবে টু দ্য লেভেল পজিটিভ। ওকে, আর যদি আমার জিরো থেকে বেশি না হয় তখন অ্যাজ ইউজুয়াল আমার প্রোগ্রাম যেভাবে এক্সিকিউট করার কথা সেভাবে এক্সিকিউট করবে। তুমি এই কন্ডিশনটাকে তুমি আবার উল্টে দিতে পারতে, যে যদি এটা লেস দেন জিরো হয় তাহলে গো টু নেগেটিভ, তখন তুমি নেগেটিভে জাম্প করাতে পারতে। তখন তোমাকে দেখাতো দ্য নাম্বার ইজ নেগেটিভ। ওকে, আর যদি নেগেটিভ না হয় তখন তোমার নর্মালি তোমার ধরো না এখানে এসে তোমার এক্সিকিউট করতো। ওকে, তো যাই হোক আমরা এটাকে তার মানে কন্ডিশনের উপরে বেস করে আমার কিন্তু দেখানোর একটা উদ্দেশ্য কিন্তু পজিটিভ নেগেটিভ নাম্বার বের করা নয়। আমার দেখানোর একটা উদ্দেশ্য কি কেন? না, আমি দেখালাম তোমাকে এখানে যে এখানে আমি তোমার জাম্প করছি কোনো পার্টিকুলার প্লেসে বা পার্টিকুলার স্টেটমেন্টে বাই ইউজিং সাম কন্ডিশন। কোনো কন্ডিশনের উপরে বেস করে দেখো আমি কিন্তু জাম্প করছি। তাহলে এখানে এটা হচ্ছে আমার কন্ডিশন, ইফ এ গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো, গ্রেটার দেন জিরো। তাহলে যখন আমরা কোনো কন্ডিশনের উপরে বেস করে যখন আমরা জাম্প করি তখন তাকে বলা হয় কন্ডিশনাল জাম্প। ওকে, আর না হলে যদি কোনো কন্ডিশন না থাকে জাম্প করার জন্য তখন তাকে আমরা বলছি আনকন্ডিশনাল জাম্প। সবাই বুঝতে পারলাম এই কন্ডিশনাল জাম্পটা কিভাবে হচ্ছে? সবাই বুঝতে পেরেছি? রিপ্লাই করো। সবাই বুঝতে পেরেছি? রিপ্লাই করো। তাই তো? সবাই বুঝতে পেরেছি তো? ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে আমি একটা তোমাকে একটা ফ্রেশ একটা আনকন্ডিশনাল জাম্পের একটা এক্সাম্পল দেখাবো। যদিও আমরা আনকন্ডিশনাল জাম্প আমরা দেখেছি। হুম, হ্যাঁ, বলো। হ্যাঁ, না ঢুকবে না। হ্যাঁ, হচ্ছে তো, তার জন্য তো বলছি এটা কন্ডিশনাল জাম্প। ঠিক আছে, তার জন্য তো বলছি এটা কন্ডিশনাল জাম্প। কন্ডিশন ইউজ হচ্ছে বলেই তো বলছি। ওকে, আর যেখানে ইউজ হবে না আমার যেমন আগের আগের প্রোগ্রামটা, দেখো কোনো কন্ডিশন আছে এখানে? কোনো কন্ডিশনের উপরে বেস করে আমি জাম্প করছি? দ্যাট ইজ আনকন্ডিশনাল জাম্প। কোনো কন্ডিশন নেই এখানে, উইদাউট এনি কন্ডিশন। ওকে, উইদাউট এনি কন্ডিশন। ওকে, তো এবার আমি তোমাকে একটা আনকন্ডিশনাল জাম্পের একটা ফ্রেশ একটা এক্সাম্পল তোমাকে আমি দেখাবো। আনকন্ডিশনাল জাম্প, আমরা তো আগে একটা নর্মাল প্রোগ্রাম দেখেছি, এবার একটু ভালো একটা প্রোগ্রাম আমরা দেখার চেষ্টা করব আনকন্ডিশনাল জাম্পের জন্য। খুব তুমি সেম ভাবে তুমি কিন্তু ইভেন নাম্বার অড নাম্বার চেক করতে পারো এই আনকন্ডিশনাল জাম্প, এই কন্ডিশনাল জাম্পের থ্রু দিয়ে। যেটা খুশি তোমার যেটা মনে হয় তুমি সেটা করতে পারো। এবার দেখো আমি তোমাকে একটা আনকন্ডিশনাল জাম্পের একটা এক্সাম্পল দেখাই, খুব সিম্পল একটা এক্সাম্পল। আনকন্ডিশনাল জাম্প, আমি এরপরে তোমাকে এই আনকন্ডিশনাল জাম্প দেখানোর পর আরেকটা ছোট্ট কনসেপ্ট দেখাবো, যে যেটা দেখে হয়তো আমরা অনেকে মানে অবাক হয়ে যাব যে হ্যাঁ এরকমও করা যায়। ওকে, এটা আমরা দেখবো এর পরবর্তী কনসেপ্টে। আনকন্ডিশনাল জাম্প, আমরা গটুটাকে নিয়ে আমরা এত বলছি কেন বা এত ডিটেলসে আমরা পড়ছি কেন? কারণ সমস্ত কনসেপ্টই ডিটেলসে পড়ি। আর এই গো টু স্টেটমেন্টটা আরো ডিটেলসে পড়ছি যেখান থেকে কোশ্চেন আসবে বলে নয়। তো কনসেপ্টটার মধ্যে যে তোমার এই গো টুর মধ্যে যে এত কিছু কনসেপ্ট আছে সেটাকে দেখানোর জন্য বা সেটাকে ডেমনস্ট্রেট করার জন্য। আর কিছু নয়। ওকে? তো আমাদের কিন্তু এখান থেকে কোশ্চেন আসে। কি কোশ্চেন আমি তোমাকে সেটাও দেখাবো আজকে। তো ধরে নেওয়া যাক আমার কাছে এখানে একটা মেইন ফাংশন রয়েছে। ইন্ট মেইন একটা ফাংশন রয়েছে। তারপর ইন্টিজার I equals to 0 একটা ভ্যালু রয়েছে। ওকে, দিয়ে আমি এখানে প্রিন্টএফ করছি, একটা মেসেজকে প্রিন্ট করছি। প্রিন্টএফ মেসেজটা তোমার লিখলাম হয়তো যে দিস ইজ
ইটারেশন। আমি এটাকে বলছি যে এটা হচ্ছে আমার একটা ইটারেশন। ইটারেশন মানে হচ্ছে লুপ, হ্যাঁ? ইটারেশনটাকে লুপ বলা হয়। দিয়ে পার্সেন্টেজ ডি করে আমি আইটাকে ডিসপ্লে করব। পার্সেন্টেজ ডি করে আমি আইটাকে ডিসপ্লে করব। ডিসপ্লে করেছি। ওকে। দেন আই প্লাস প্লাস, আই প্লাস প্লাস দিয়ে আই প্লাস প্লাসটা হলো, আমি এবার কন্ডিশন চেক করছি। ইফ আই লেস দেন 3, আমি এটাকে কিন্তু গো টু মানে কন্ডিশনালের এক্সাম্পল দিয়ে আমি এটাকে সেট করছি, হ্যাঁ? এটা কিন্তু কন্ডিশনাল জাম্প, মানে কন্ডিশনের উপর বেস করে জাম্প করবো। কিন্তু কেন করছি তা আমি বলবো। দিয়ে গো টু স্টার্ট বলে একটা লেভেল দিয়েছি, গো টু স্টার্ট। আর এই স্টার্টটাকে আমরা লিখে রেখেছি, স্টার্টটা হচ্ছে আমার এই যে প্রিন্টএফের আগে আমি স্টার্ট লিখে রেখেছি। এটা হচ্ছে লেভেলটা। ওকে, এটা হচ্ছে আমার লেভেলটা। দেন ইফটাকে শেষ করলাম। দেন তারপরে আমি মেন প্রোগ্রামটাকে শেষ করব, রিটার্ন 0, রিটার্ন 0। আমি এই একটা প্রোগ্রামের মধ্যেই দুটো জিনিসকেই তোমাকে করে দেখাচ্ছি, ঠিক আছে? তো গো টু আনকন্ডিশনাল গো টু স্টেটমেন্ট ডিরেক্টলি তোমার কন্ট্রোলটাকে ট্রান্সফার করে দেবে টু দ্য স্পেসিফাইড লেভেল উইদাউট এনি কন্ডিশন। কোনো কন্ডিশন ছাড়াই কিন্তু তোমার স্পেসিফাইড লেভেলে কিন্তু সেটাকে ট্রান্সফার করে দেবে। ওকে, তো এবার এই কোডটাকে আমরা একটু ড্রাই রান করব। আমরা ড্রাই রান করবো। আমি এটাকে তোমার কিন্তু আন্ডার দ্য কন্ডিশনাল আনকন্ডিশনাল জাম্পের মধ্যে আমি দেখেছি। আনকন্ডিশনাল জাম্প বা আনকন্ডিশনাল গো টু স্টেটমেন্ট, যেটা খুশি বলতে পারো। আনকন্ডিশনাল জাম্প বা আনকন্ডিশনাল গো টু স্টেটমেন্টের এক্সাম্পল। কিন্তু আমি এটাকে তোমার কন্ডিশনালের মতো করেই আমি দেখাচ্ছি, তার কারণ আছে, আমি সেটা বলবো। তো এবার ধরো ফার্স্টে কন্ট্রোলটা আমার মেনে এসছে। মেন থেকে তার পরের লাইনে কি আছে, আই ইজ ইকুয়াল টু 0। তো মেমোরিতে গিয়ে আই এর জন্য একটা 2 বাইট বা 4 বাইটের স্পেস অ্যালোকেট হবে, তারপর তোমার 0 স্টোর হবে। এটা আমার মেমোরি স্ট্রাকচার। ওকে, এবার প্রিন্টএফ কি হচ্ছে, দিস ইজ ইটারেশন দিয়ে আইটাকে ডিসপ্লে করেছি। তো আমার পাশে আমি এখানে আউটপুটের একটা উইন্ডো এখানে পাশে ড্র করছি। আমাকে ফার্স্টই দেখাচ্ছে দিস ইজ ইটারেশন, ইটারেশন দিয়ে আই এর ভ্যালুটা ফার্স্টে কত, 0। তোমাকে দেখাচ্ছে 0। ওকে, আমি এখানে একটা কোলন দিয়েছি, তোমাকে দেখাচ্ছে 0। তারপরে দেখো আই প্লাস প্লাস, আই এর মানটা বেড়ে কত হলো, 1। তাহলে কন্ট্রোলটা তোমার এরপরে তোমার প্রিন্টে গেল, তারপরে তোমার দেখো আই প্লাস প্লাসে গেল। এবার তোমার দেখো কন্ডিশনটা চেক করছি যে আইটার ভ্যালু তো 1, তাহলে 1 লেস দেন 3 কিনা, ইয়েস 1 লেস দেন 3। দেন দেখো গো টু স্টার্ট। আমি তাহলে এই যখন আইটার মান যখন লেস দেন 3, তখন গো টু স্টার্ট মানে কি, তখন ও কিন্তু তোমার স্টার্টে জাম্প করবে, স্টার্ট লেভেলে জাম্প করবে। তো স্টার্ট লেভেলে গিয়ে তোমার কি দেখতে পাচ্ছে না, প্রিন্টএফ আবার দিস ইজ ইটারেশন, তোমাকে আবার দেখাচ্ছে দিস ইজ ইটারেশন, দিস ইজ ইটারেশন দিয়ে তোমার আয়ের মানটা কিন্তু তোমার বেড়ে দেখো 1 হয়ে গেছে আগের বারে। এখন তোমাকে কি দেখাবে, আয়ের ভ্যালুটা 1 দেখাবে। 1 দেখানোর পর দেখো আবার আই প্লাস প্লাস, তারপর লাইনে কি আছে আই প্লাস প্লাস, আইটা বেড়ে এখন কত হলো 2, 2 লেস দেন 3। নেক্সট কন্ডিশন চেক করছে 2 লেস দেন 3, ইয়েস কন্ডিশন বিকামস ট্রু। দেন আবার গো টু স্টার্ট থেকে কিন্তু আবার জাম্প করছে স্টার্টের কাছে। আবার কি পাচ্ছে, প্রিন্টএফ দ্যাট দিস ইজ ইটারেশন, তোমাকে আবার দেখাচ্ছে দিস ইজ ইটারেশন দিয়ে তোমাকে আয়ের মানটা তোমাকে কি দেখাচ্ছে না 2 দেখাচ্ছে। দেন তারপরে দেখো আয়ের মানটা বেড়ে কিন্তু 3 হয়ে গেছে। এবার 3 লেস দেন 3, যখন 3 লেস দেন যখন 3 হচ্ছে, তখন কিন্তু কন্ডিশনটা আমার ফলস, তখন কিন্তু ইফ থেকে বেরিয়ে চলে আসছে। ইফের বাইরে কি আছে না রিটার্ন 0। দেন তোমার কি আছে, দেন তোমার আছে মেন প্রোগ্রামটা তোমার শেষ। তাহলে দেখো আমার কিন্তু দেখালো আউটপুট স্ক্রিনে দিস ইজ ইটারেশন 0, দিস ইজ ইটারেশন 1 আর দিস ইজ ইটারেশন 2। তাহলে এটাকে আমি কি লুপের মতন কাজ করাতে পারছি না, এই কোডটাকে, এই কোডটাকে কি আমি লুপের মতো করে ব্যবহার করতে পারছি না, ইয়েস অর নো? তো আমি সেটা বলতে পারি এটা আমার ওয়ান কাইন্ড অফ লুপ। আমি যদি এখানে আয়ের মানটা যদি 10 করে রাখতাম, তাও করতে পারতাম। তা আমার 10 বার এক্সিকিউট করতো, 0 থেকে 9 পর্যন্ত 10 বার। আর এখানে যদি হয়তো দিস ইজ ইটারেশন আইটাকে ডিসপ্লে না করে, আমি ধরে নাও হয়তো আমি সিম্পলি হয়তো এখানে আমি এইটা না লিখে আমি তোমার লিখছি হয়তো একটা কোনো মেসেজকে প্রিন্ট করছি, আইটাকে ডিসপ্লে না করে একটা কোনো মেসেজকে ডিসপ্লে করছি। সাপোজ ধরো মেসেজটা হয়তো আমার কম্পিউটার সায়েন্স। ওকে, আমি এখানে ধরুন একটা মেসেজকে ডিসপ্লে করছি যে কম্পিউটার সায়েন্স। আমি তোমাকে বললাম যে একটা প্রোগ্রাম লিখবো, যে প্রোগ্রামটা আমার কম্পিউটার সায়েন্সটাকে 10 বার ডিসপ্লে করবে, কিন্তু আমি কোনো লুপ ব্যবহার করতে পারবো না। আমার কোশ্চেনটা বোঝো? আমি একটা মেসেজকে 10 বার ডিসপ্লে করব, কিন্তু আমি কোনো লুপ ব্যবহার করতে পারবো না, আর আমাকে প্রিন্টএফটা একবারই ব্যবহার করতে হবে। তাহলে তার জন্য কি আমার এই প্রোগ্রামটা কারেক্ট নয়? সেই কাজটা কি আমরা এইভাবে করতে পারি গো টু ব্যবহার করে? আমি জাস্ট এখানে তোমার করে দিচ্ছি আই লেস দেন 10। দেখো তো এবার কাজটা আমার কি হবে না? আই লেস দেন যদি আমার 10 করি, তাহলে আমার কি কম্পিউটার সায়েন্স মেসেজটা কি 10 বার দেখাবে? দেখো একটু দেখে আমাকে বলো। দেখাবে? দেখাবে, তাই তো? দেখাবে। তাহলে আমরা লুপ ব্যবহার না করে তো লুপের মতো আমরা কাজ করতে পারছি। কার কার হেল্প নিয়ে করতে পারছি?
না গো টুর হেল্প নিয়ে আমরা করতে পারছি। ওকে, জাস্ট আমরা গো টুর হেল্প নিয়ে আমরা করতে পারছি। তাহলে গো টু স্টেটমেন্ট আমাকে ডিরেক্টলি এখানে ট্রান্সফার করে দিচ্ছে কন্ট্রোলটাকে টু দ্য স্পেসিফাইড লেভেল উইদাউট এনি কন্ডিশন। ওকে, কিন্তু আমি এখানে তোমার এখানে দেখিয়েছি কোনো কন্ডিশনের উপরে বেস করে। ওকে, তো বলো। হুম হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি আমার প্রথমবারে আমার আয়ের ভ্যালু যখন জিরো, তখন দেখো কম্পিউটার সায়েন্স দেখাচ্ছে আইটা ওয়ান হলো। তারপরে বারে আইটা ওয়ান হওয়ার জন্য তোমার কন্ডিশনটা ট্রু আবার গেল। তাহলে আই যখন তোমার 10, লাস্ট বারে যখন আই যখন 10-এর জন্য তোমার দেখো নাইনে তোমার দেখো কন্ডিশনটা কিন্তু তোমার ইয়ে হয়ে গেছে, ফলস হয়ে গেছে। দেখো 9 <10 লাস্ট টাইম তোমার দেখো ট্রু হয়েছে। তো তার আগে পর্যন্ত দেখো আমার কিন্তু তোমার ডিসপ্লে করেছে কম্পিউটার সায়েন্সটা, তাই না? নাইনের পর্যন্ত আমাকে কম্পিউটার সায়েন্স ডিসপ্লে করেছে। এবার নাইনের পর তারপর তোমার যখন আই যখন 10 হয়ে গেল, তো 10 হয়ে যাওয়ার পর কিন্তু আমার দেখো 10 <10 হচ্ছে। তুমি সিম্পলি এখানে তুমি i<10 করে তুমি একটু ভালো করে চিন্তা ভাবনা করে দেখো, দেখো 10 বারই আসছে অলমোস্ট। দেখো একটু চিন্তা ভাবনা করে দেখো, একটু চিন্তা ভাবনা করে দেখো। আমি তো আগে তো বাড়িয়ে নিয়ে তারপর তো তোমার চেক করছি কন্ডিশনটাকে, তো সেখানে কি তোমার কন্ডিশনটা ফলস হয়ে যাবে? আই যখন 10 হচ্ছে বেড়ে, তখন তো তোমার 10-এর জন্য তোমার কন্ডিশনটা ফলস, তখন তার গো টু স্টার্ট করতে পারছে না। হ্যাঁ, তাই তো নিয়ম। আমার 10 <10 যখন হচ্ছে, তখন তোমার কন্ডিশনটা ফলস, ইফের কন্ডিশনটা, তখন কি ওইখানে ঢুকতে পারবে? গো টু আমার ইফের ভেতর ঢুকতে পারবে? যদি ঢুকতে না পারে, তাহলে তখন ইফের বাইরে কি আছে? ইফের বাইরে কি আছে? রিটার্ন জিরো আছে। তো আমার তখন প্রোগ্রাম থেকে বেরিয়ে চলে আসবে। তারপর কি আছে? আমার মেন প্রোগ্রামটা শেষ আছে। তখন সে তোমার সিম্পলি বেরিয়ে চলে আসবে। ওকে, তো এরকম ভাবে কিন্তু আমরা লুপের কাজটা আমরা গো টু স্টেটমেন্ট দিয়ে আমরা করতে পারি। খুব সিম্পলি আমরা গো টু স্টেটমেন্ট দিয়ে লুপের কাজটাকে আমরা পারফর্ম করতে পারি। ওকে, আমি এটাকে এটা তো একটা প্রোগ্রামের থ্রু দিয়ে আমি তোমাকে ফর লুপটাকে ডেমনস্ট্রেট করলাম যে ফর লুপ কিভাবে কাজ করে বাই ইউজিং গো টু স্টেটমেন্ট। তুমি তোমার মতো করে কিন্তু এটাকে তুমি সাজিয়ে নিতে পারো গো টু স্টেটমেন্টটাকে। ঠিক আছে, তো এই হচ্ছে মেন কনসেপ্ট অফ দ্য গো টু স্টেটমেন্ট, যেটা আমরা এতক্ষণ ধরে দেখছিলাম। এবার আমি তোমাকে গো টু স্টেটমেন্টের আমি তোমাকে কয়েকটা ড্রব্যাক দেখাবো, যে গো টু স্টেটমেন্ট ব্যবহার করে আমার কি কি সমস্যা হয়। দ্যাট ইজ আ ড্রব্যাক অফ ইউজিং গো টু স্টেটমেন্ট। পরীক্ষায় এটাই কোশ্চেন দেয় যে হোয়াট আর দ্য ড্রব্যাক অফ ইউজিং গো টু স্টেটমেন্ট। গো টু স্টেটমেন্ট ব্যবহার করে আমার কি কি ড্রব্যাক আছে বা কি কি ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য গো টু স্টেটমেন্ট। ওকে, তো এইটুকুই হচ্ছে আমার কনসেপ্টটা গো টু। জাস্ট কন্ডিশনাল, আনকন্ডিশনাল, ফরওয়ার্ড জাম্প, ব্যাকওয়ার্ড জাম্প, আর তার সঙ্গে তোমার হচ্ছে গো টু স্টেটমেন্টের কিছু ড্রব্যাক। তার সঙ্গে আমি আরো কিছু অ্যাডিশনাল কিছু জিনিসপত্র আমরা বলবো। তো গো টু স্টেটমেন্ট ব্যবহার করলে আমার যে ইস্যুগুলো আসে, বা যে প্রবলেমগুলো আমরা ফেস করি, সেটা হচ্ছে যে নাম্বার ওয়ান, যে আমাকে কোডটার যে রিডেবিলিটি সেটা কিন্তু অনেকটা রিডিউস করে দেয়। রিডিউস কোড রিডেবিলিটি। ওকে, গো টু স্টেটমেন্ট ব্যবহার করে দেখো কিন্তু কোডটা রিড করতে দেখো আমাদের কিছু সমস্যা হচ্ছে। তার জায়গায় যদি আমি গো টু ব্যবহার না করে হয়তো সিম্পলি হয়তো আমরা যদি আমরা কাজ করি, তো সেই কাজটা কিন্তু আমরা খুব সহজভাবে করতে পারবো গো টু ব্যবহার না করে। তো আমার কিন্তু কোডের যে রিডেবিলিটিটা কিন্তু আমাকে অনেকটা রিডিউস করে দিচ্ছে। আমরা ভালো করে গো টু স্টেটমেন্ট ব্যবহার করে আমরা প্রোগ্রামের যে ফ্লোটা আমরা বুঝতে আমাদের সমস্যা হচ্ছে, বুঝতে আমাদের কঠিন লাগছে যে কি করে আমাদের প্রোগ্রাম ফ্লোটা এক্সিকিউট হচ্ছে বা কোথায় যাচ্ছে, তারপর আবার কোথায় ব্যাক করে চলে আসছে। তো এটা কিন্তু মানে স্পেশালি ফর দ্য লার্জ প্রোগ্রাম। তুমি ছোট প্রোগ্রামের ক্ষেত্রে তোমার মনে হবে যে না সহজ, কিন্তু যখন তুমি একটা লার্জ প্রোগ্রাম যখন তুমি ইউজ করবে গো টু স্টেটমেন্টটাকে, তখন তোমার কিন্তু প্রোগ্রামের যে রিডেবিলিটিটা কিন্তু অনেকটা বুঝতে তোমার সমস্যা হবে বা হার্ড লাগবে। ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট রিজন। সেকেন্ড রিজন হচ্ছে যে সেকেন্ড যে রিজনটা যে কারণে তোমাকে গোটু ব্যবহার করবো না, সেটা হচ্ছে তোমার ড্রব্যাক গোটু স্টেটমেন্টের। সেটা হচ্ছে গোটুর কিন্তু যদি আমরা ব্যবহার করি কোনো প্রোগ্রামে, তাহলে সেক্ষেত্রে আমার প্রোগ্রামটাকে ডিবাগ করা বা প্রোগ্রামটাকে মেনটেন করাটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। ওকে, তাহলে ডিফিকাল্ট টু ডিবাগ অ্যান্ড মেনটেন। ওকে, একটা প্রোগ্রামকে লিখলেই তো হবে না, সেই প্রোগ্রামটাকে আমাকে তো মেনটেন করতে হবে, বা আমাকে তো মানে বাগ ফাইন্ডিং করতে হবে, বা আমাকে তাকে ডিবাগ করতে হবে, সেই বাগগুলোকে আমাকে কারেক্ট করতে হবে। তো সেটা কিন্তু যদি আমরা গোটু ব্যবহার করে কোনো প্রোগ্রাম করি, তো সেখানে কিন্তু আমাদের ডিফিকাল্ট টু ডিবাগ অ্যান্ড মেনটেন। ওকে, আর গোটু ব্যবহার করলে
আমার যেমন দেখো আমার যখন হয়তো ইফ স্ট্রাকচার বা ইফ এলস স্ট্রাকচার বা নেস্টেড ইফ এলস, তার একটা ক্লিয়ার যেমন স্ট্রাকচার আছে যে হ্যাঁ ইফ স্টেটমেন্ট এইভাবে এক্সিকিউট করে, এল স্টেটমেন্ট এইভাবে এক্সিকিউট করে, ইফ এলস এইভাবে এক্সিকিউট করে, কিন্তু গোটুর কিন্তু আমার কোনো সেভাবে কোনো স্ট্রাকচার নেই। তার জন্য আমি বলতে পারি যে এর স্ট্রাকচারটা হচ্ছে পুওর স্ট্রাকচার। এটা হচ্ছে একটা পুওর স্ট্রাকচারে গো টু স্টেটমেন্ট। ওকে, মানে আমার কিন্তু ওয়েল ডিফাইন স্ট্রাকচার নয় গো টুর ক্ষেত্রে। যেমন আমাদের ইফ এলসে যেমন স্ট্রাকচার আছে ক্লিয়ার স্ট্রাকচার, বা ফর বা হোয়াইল যখন পড়বো তখন তার একটা ক্লিয়ার স্ট্রাকচার থাকবে, কিন্তু সেই স্ট্রাকচার কিন্তু আমার এখানে নেই। আর আরেকটা কারণ, যে কারণের জন্য আমরা যেটা আরেকটা ড্রব্যাক বলতে পারো গো টু স্টেটমেন্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে গো টু স্টেটমেন্টটা আমার প্রোগ্রাম এক্সিকিউশনটাকে অনেকটা স্লো ডাউন করে দেয়। ওকে, স্লোয়ার প্রোগ্রাম এক্সিকিউশন। যদি তুমি গো টু ব্যবহার করো একটা প্রোগ্রামের মধ্যে মাল্টিপল টাইমস, যদি তুমি গো টু ব্যবহার করো, তার মানে কিন্তু দেখো প্রত্যেকবার কন্ট্রোলটা একবার গো টু যখন দেখতে পাচ্ছে তখন সে জাম্প করছে সেই পার্টিকুলার লেভেলে, আবার সেখান থেকে ব্যাক করে ফিরে আসছে, আবার সেখানে জাম্প করছে, তাহলে কিন্তু প্রোগ্রাম এক্সিকিউশনটা আমার কিন্তু অনেকটা স্লো ডাউন হয়ে যাচ্ছে। তো এটাও কিন্তু একটা কারণ যে কেন আমরা গো টু ব্যবহার করব না, তাহলে আমার প্রোগ্রাম এক্সিকিউশন তোমার কিন্তু স্লো ডাউন হয়ে যাচ্ছে। ওকে, আবার অনেক সময় গোটুটাকে তুমি হয়তো সঠিকভাবে ব্যবহার করতে পারলে না, তো সেক্ষেত্রে তোমার কিন্তু একটা ইনফাইনাইট লুপ কিন্তু সেখানে তার একটা রিস্ক থেকে যাচ্ছে, অতএব রিস্ক অফ ইনফাইনাইট লুপ। হয়তো আমার হয়তো একই স্টেটমেন্ট হয়তো বারবার এক্সিকিউট করেই যাচ্ছে, আমরা কিন্তু সেটাকে কোনোভাবেই ওভারকাম করতে পারছি না যদি আমরা সঠিকভাবে গোটু স্টেটমেন্টটাকে ব্যবহার করতে না পারি। ওকে, দ্যাট ইজ আ রিস্ক অফ ইনফাইনাইট লুপ। আমরা যখন লুপ পড়বো তখন সেখানে আমরা একটা ইনফাইনাইট লুপের তোমাকে কনসেপ্ট দেখাবো। ওকে, তাহলে আমার কিন্তু গো টু ব্যবহার করেও কিন্তু এই রিস্কটা আমাদের থেকে যাচ্ছে। তো এর এত কিছু ড্রব্যাক রয়েছে, তার জন্য আমরা মডার্ন সি প্রোগ্রামিং এ গো টু স্টেটমেন্টটাকে যতটা কম ব্যবহার করা যায়, বা রিয়ালি আমরা এটাকে ব্যবহার করার চেষ্টা করব। মানে যেখানে আমার হয়তো খুব দরকার গো টুকে, আমি সেখানে ব্যবহার করা ছাড়া বাকি সমস্ত জায়গাতে কিন্তু আমরা এটাকে ইগনোর করার চেষ্টা করব, তার এত কিছু প্রবলেম থাকার জন্য। কারণ আমার গো টু স্টেটমেন্ট ব্যবহার করে আরো তোমার যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে আমার সিপিইউর বার্ডেনটা বেড়ে যায়। সিপিইউর বার্ডেন মানে তোমার হচ্ছে সিপিইউর কমপ্লেক্সিটি, বা তার একটা এক্সট্রা বার্ডেন তৈরি করে, বা এক্সট্রা কিন্তু একটা ওভারহেড তৈরি করে। দ্যাট ইজ আ বার্ডেন বা ওভারহেড বা কমপ্লেক্সিটি। কার কাছে? না সিপিইউর কাছে। কারণ সিপিইউ কিন্তু গো টু স্টেটমেন্ট দেখলে কিন্তু ভয় খায় যে আমাকে কোথায় জাম্প করতে হবে, একবার আমি এখানে আছি আবার সেখানে জাম্প করছি, তাহলে সেই ইনস্ট্রাকশনটার অ্যাড্রেস বা সেই স্টেটমেন্টটার অ্যাড্রেসটাকে জানতে হচ্ছে, আবার সেখান থেকে জাম্প করে তাকে আবার ব্যাকে ফিরে আসতে হচ্ছে। দ্যাট ইজ আ বার্ডেন অ্যান্ড ওভারহেড টু দ্য সিপিইউ। তো এই কারণের জন্য কিন্তু বেসিক্যালি আমরা গো টু স্টেটমেন্টটাকে আমরা রেয়ারলি ব্যবহার করার চেষ্টা করব, খুব দরকার না পড়লে আমরা এটাকে ব্যবহার করব না। ওকে, তো এটা হচ্ছে গো টু স্টেটমেন্টের বেসিক ড্রব্যাক। এবার যদি আমাকে যদি মানে একটা এরকম ভাবে যদি কোনো কোশ্চেন দেয়, যে এই কোশ্চেনটা বেসিক্যালি পরীক্ষায় আসে, যে হোয়াই গো টু শুড বি অ্যাভয়েডেড ইন সি। তোমাকে এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় আসে যে হোয়াই গো টু শুড বি অ্যাভয়েডেড, why go-to should be avoided in C। এটা তোমার ডবল কোটের মধ্যে দেওয়া থাকে, দিয়ে তোমাকে এখানে বলবে যে জাস্টিফাই ইউর স্টেটমেন্ট, জাস্টিফাই ইউর স্টেটমেন্ট। দেখো সেই কোশ্চেনটার অ্যান্সার কি, যেটা আমি ড্রব্যাকটা বলেছি, যদি আমি বলি যে আমার গো টু স্টেটমেন্টের এতগুলো ড্রব্যাক আছে বলেই আমরা গো টু স্টেটমেন্টটাকে আমরা অ্যাভয়েড করবো সিতে, তো তার অ্যান্সারটা তোমার এখানেই রয়েছে যে দিস আর দ্য ফলোইং রিজন যার জন্য আমরা গো টু স্টেটমেন্টটাকে আমরা অ্যাভয়েড করবো। ওকে, কারণ আমাকে গো টু স্টেটমেন্ট কিন্তু যে একটা প্রোগ্রামকে গো টু দিয়ে করেছে, আর যে একটা প্রোগ্রামকে গো টু ছাড়া করেছে বা গো টু ইউজ না করে করেছে, তো অবশ্যই যে গো টু দিয়ে প্রোগ্রামটাকে করেছে তার কিন্তু প্রোগ্রামিং প্র্যাকটিসটা কিন্তু অনেকটা পুওর, তার কিন্তু অনেক সিগনিফিক্যান্ট ড্রব্যাক থাকবে। আমার প্রোগ্রামের যে কোড তার যে কোয়ালিটি, তারপরে কিন্তু অ্যাফেক্ট করবে। কিন্তু যে তোমার গো টু ব্যবহার না করে সিম্পল কিছু কনসেপ্ট দিয়ে প্রোগ্রামটাকে করেছে, তার কিন্তু কোডটা অনেকটা ক্লিন, অনেকটা মেনটেনেবল। কিন্তু গো টু দিয়ে কিন্তু প্রোগ্রাম করলে কিন্তু কোডটা আমাদের মেনটেনেবল নয়। ওকে, তাহলে আমাদের গো টু ব্যবহার করে আমরা অনেক সময় কোডের রিডেবিলিটিটাকে রিডিউস করতে পারছি। আমরা যে কারণগুলো আমি তোমার এখানে বলেছি, এরার প্রোন, যে আমার প্রোগ্রামে কিন্তু এরার থাকতে পারে, আমরা সহজে সেটাকে ডিবাগ করতে পারবো না, ডিফিকাল্ট টু ডিবাগ, তার মানে এরার প্রোন হবে আমার প্রোগ্রামটা। ওকে, বা বলতে পারি যে আমার এখানে কোনো ক্লিয়ার কোনো কনস্ট্রাক্ট নেই, দ্যাট ইজ আ পুওর স্ট্রাকচার, আমার কোনো ক্লিয়ার স্ট্রাকচার নেই, আমার প্রোগ্রাম এক্সিকিউশন তোমার স্লো হয়ে যাচ্ছে,
আমার এখানে ইনফাইনাইট লুপের একটা রিস্ক থাকতে পারে, আমার এটা সিপিউর কাছে একটা বার্ডেন বা একটা ওভারহেড। তাহলে এই সমস্ত কারণের জন্য আমরা বেসিক্যালি গো টু স্টেটমেন্টকে আমরা সিতে অ্যাভয়েড করার চেষ্টা করব। ওকে, তা এই হচ্ছে আমাদের গো টুর বেসিক কনসেপ্ট। সবাই বুঝতে পারলাম গো টুর কনসেপ্টটা? সবাই বুঝতে পেরেছি যে হোয়াট ইজ গো টু স্টেটমেন্ট, আর গো টু স্টেটমেন্ট ব্যবহার করে আমার কি কি সমস্যা হয় বা কি কি প্রবলেম হয় গো টু স্টেটমেন্ট ব্যবহার করে। আর যদি তোমাকে বলে যে হোয়াট আর দ্য পারপাস অফ দ্য গো টু স্টেটমেন্ট, তখন কি বলবে? যদি তোমাকে বলে যে হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য গো টু স্টেটমেন্ট, তোমার যদি পারপাস বলতে হবে তখন কি বলবে? কি পারপাস আমরা ব্যবহার করি গো টু স্টেটমেন্টকে? বলো, হোয়াট ইজ দ্য পারপাস? কি পারপাস আমরা গোটাকে ব্যবহার করি? আমাদের পারপাসটা হচ্ছে গো টু স্টেটমেন্টের, সেটা হচ্ছে যে তুমি যেটা বলছো যে জাম্প করার ক্ষেত্রে, তো আমরা তো এখানে তোমার ডিরেক্ট ওইভাবে আমরা জাম্প বলবো না জিনিসটা। তো আমরা, হ্যাঁ, সেটা আমার কন্ডিশনাল জাম্পও আছে, আনকন্ডিশনাল জাম্প আছে। আমি যেটা বলতে পারি যেটা হচ্ছে যে টু ট্রান্সফার দ্য কন্ট্রোল, বলতে পারি টু ট্রান্সফার দ্য কন্ট্রোল। টু ট্রান্সফার দ্য কন্ট্রোল বলা মানে কিন্তু সেটা ইনডাইরেক্টলি জাম্প করা বলা হয়। ওকে, টু ট্রান্সফার দ্য কন্ট্রোল ফ্রম ওয়ান স্টেটমেন্ট টু দ্য one statement to the another statement. Okay, one statement to the another statement বলতে পারি, statement to the another statement in a C program, in a C program, এটা বলতে পারি। এটা আমাদের মেন পারপাস। এই পারপাসটার জন্যই আমরা বেসিক্যালি এটা করতে পারি। ওকে, অনেক সময় গো টু স্টেটমেন্টটাকে আবার অনেক আরেকটা পারপাস, খুব ভালো পারপাসটা খুব ভালো, যে আমি ধরে নাও হয়তো গো টুকে হয়তো ব্যবহার করে আমি কোনো এরার হ্যান্ডলিং কোনো কোড লিখে রেখেছি, যে আমার হয়তো একটা কোনো এরার হ্যান্ডলিং কোড আছে, যে যদি আমার গো টু স্টেটমেন্টটা এক্সিকিউট করে তারা হয়তো সেই এরার হ্যান্ডলিং কোডটা এক্সিকিউট করবে। বা ধরো না কোনো ক্লিন আপ কোড, হয়তো মেমোরিকে আমাকে তো ক্লিন করতে হয়, যে মেমোরিতে ধরো অনেক সময় অনেকে তোমার প্রোগ্রাম করে চলে যায়, যে ভেরিয়েবলগুলো সে ব্যবহার করেছে তো সেগুলো কিন্তু সে আর ক্লিন করে না। তাহলে সেই ক্লিন আপ কোড লেখার জন্য যাতে করে মেমোরি ম্যানেজমেন্ট করতে আমাদের সুবিধা হয়, বা হয়তো মেমোরিগুলোকে আমার মেমোরিতে তোমার যে ফ্রি স্পেসটা আছে ফ্রি স্পেসটাকে ব্যবহার করতে যাতে আমার সুবিধা হয়, তাহলে সেই ক্লিন আপ কোড বা এরার হ্যান্ডলিং কোডগুলো কিন্তু বেসিক্যালি অনেক সময় আমরা গোটুর মধ্যে লিখে রাখি বা গোটু দিয়ে সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করি। ওকে, তো তার জন্য কিন্তু আমরা অনেক সময় গোটু স্টেটমেন্টকে ব্যবহার করতে পারি। সো আমি এখানে আরেকটা পারপাস লিখে রাখবো, সেটা হচ্ছে এরার হ্যান্ডলিং অ্যান্ড ক্লিন আপ, যে এরার হ্যান্ডলিং করার জন্য বা কোনো ক্লিন আপ কোডকে আমরা গোটুর সাহায্যে আমরা এক্সিকিউট করাতে পারি, বা ক্লিন আপ কোড, যে আমার কোনো কিছু হোক না হোক আমার সেই ক্লিন আপ কোডটা এক্সিকিউট হবে বা আমার এরার হ্যান্ডলিং কোডটা এক্সিকিউট হবে, যাতে করে আমার প্রোগ্রামটা হওয়ার পর বা কমপ্লিট হওয়ার পর যাতে করে আমার যতটা মেমোরি আমি অ্যালোকেট করেছি আমার প্রোগ্রামটার জন্য বা আমার ভেরিয়েবলগুলোর জন্য, সেই প্রোগ্রাম বা সেই মেমোরিটা যাতে আমাদের ক্লিন আপ হয়ে যায় আফটার এক্সিকিউশন অফ মাই হোল প্রোগ্রাম। তো তার জন্য আমরা কিন্তু ক্লিন আপ কোড বা এরার হ্যান্ডলিং কোড কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি। ওকে, আবার অনেক সময় আমরা হয়তো ইফ এলস দিয়ে বা ধরো না হয়তো আমাকে এমন কিছু সিচুয়েশন যেখানে হয়তো গোটো আমাকে ব্যবহার করতেই হবে, বা কমপ্লেক্স কোনো কন্ডিশনাল হয়তো কমপ্লেক্স আমার কিছু হয়তো কন্ডিশন দরকার লাগছে, বা কমপ্লেক্স কোনো লজিক আছে, তো সেই কমপ্লেক্স লজিকটাকে আমাকে সিম্পলিফাই করার জন্য অনেক সময় কিন্তু আমরা গোটুটাকে ব্যবহার করি, যেখানে ব্যবহার করতেই হয় আমাকে, না করলেই নয়। তো সিম্পলিফাইং কমপ্লেক্স কন্ডিশনাল, ওকে, সিম্পলিফাই বা সিম্পলিফাইং কমপ্লেক্স লজিক বলতে পারো, আমি জাস্ট কমপ্লেক্স লজিক বলছি, সিম্পলিফাই কমপ্লেক্স লজিক। তো সেখানে কিন্তু আমরা গোটুটাকে ব্যবহার করতে পারি। ওকে, সো গো টু ওভারঅল যদি আমরা বলি, তো গো টু হচ্ছে আমাদের সিতে একটা স্পেসিফিক পারপাস আমরা ব্যবহার করি। আমি এখানে তিনটে পারপাস তোমাকে দেখিয়েছি। আর যেহেতু গো টুর এত ড্রব্যাক রয়েছে, তার জন্য যদি আমরা ভাবি যে অ্যাভয়েড করবো গোটুকে, তাতেও কিন্তু আমাদের ভুল নয়। এই গোটুটাকে অ্যাভয়েড করে কিন্তু আমি অন্য স্টেটমেন্ট দিয়েও কিন্তু কাজটাকে আমরা করে নিতে পারবো। আমরা কিন্তু পার্টিকুলার লাইন থেকে কিন্তু জাম্প করতে পারবো, বা আমরা কিন্তু কন্ট্রোলটাকে ট্রান্সফার করতে পারবো এই গোটু ব্যবহার না করো। তার জন্য কিন্তু আমাদের ডিফারেন্ট টাইপের ব্রাঞ্চিং স্টেটমেন্ট আছে, লাইক ব্রেক, কন্টিনিউ, এক্সিট। তো সেগুলো ব্যবহার করে কিন্তু আমরা গোটুর মতো করে আমরা কাজটাকে কিন্তু আমরা নিজের মতো করে করতে পারবো। তো চেষ্টা করবো গোটুটাকে যতটা আমরা ব্যবহার না, মানে কম ব্যবহার করার, এটাই আমাদের কাছে মেন উদ্দেশ্য। কারণ গোটু ব্যবহার করলে কিন্তু তোমার প্রোগ্রাম কিন্তু আনস্ট্রাকচার হয়ে যায়, তোমার প্রোগ্রামটা স্লো ডাউন হয়ে যায়, তোমার প্রোগ্রামের কমপ্লেক্সটা আরো লজিকটা অনেকটা কমপ্লেক্স হয়ে যায়। তার সঙ্গে সঙ্গে তোমার প্রোগ্রামটা
যদি তুমি গো টু ব্যবহার করো, সেটা কিন্তু স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় সেটা কিন্তু কোনো ইফেক্টিভ প্রোগ্রামিং নয়। ওকে, সেটা কিন্তু একটা ইউজলেস প্রোগ্রামিং। তার জন্য আমরা গোটাকে অ্যাভয়েড করার চেষ্টা করব। এই হচ্ছে ওভারঅল আমার গো টু কনসেপ্ট। ওকে, এবার আমরা নেক্সট কনসেপ্টে যাব। গো টু স্টেটমেন্টের পর আমরা আবার নেক্সট কনসেপ্টে যাব। তাহলে আমাদের প্রথম যে টপিকটা ছিল আমাদের, যেটা আমরা দিয়ে স্টার্ট করেছিলাম, যে কন্ডিশনাল অ্যান্ড আনকন্ডিশনাল গো টু স্টেটমেন্ট অ্যান্ড ড্রব্যাক, এটা কিন্তু আমরা কভার করতে পারলাম। ঠিক আছে, চলো এবার আমি নেক্সট কনসেপ্টে আসবো। কোনো কোশ্চেন গো টু থেকে? কোনো কোশ্চেন তোমাদের? কোনো কোশ্চেন গো টু থেকে? আমি কোনো এখানে কোনো কোডকে রান করালাম না, কারণ খুব সিম্পল কোড, আমাদের কোডটা রান করে দেখার দরকার লাগে না যে কিভাবে এক্সিকিউট করছে। খুব সিম্পল কোডের স্ট্রাকচার, তার জন্য আমি প্রতিটা প্রোগ্রামকে কিন্তু আমি ওর মধ্যেই কিন্তু আমি ড্রাই রান করেছি। আমি কিন্তু কোডটাকে রান না করে আমি কিন্তু ড্রাই রান করেছি। তো তোমরা যদি চাও তোমরা কিন্তু কোডটাকে রান করিয়ে তোমরা দেখতে পারো নিজেদের মতো করে, তোমার ল্যাপটপে বা ডেস্কটপে তোমরা কিন্তু রান করাতে পারো। ওকে, এবার দেখো আমরা এরপরে যে কনসেপ্টটাতে আমরা যাব, যে কনসেপ্টটা আমরা যাব সেটা হচ্ছে, সবাই আমরা এক্সিট ফাংশনের নাম শুনেছি। এক্সিট, সবাই এক্সিট ফাংশনের নাম শুনেছি। তো কি কাজ করে এক্সিট ফাংশন? স্থিতে কোনো প্রোগ্রাম থেকে বেরিয়ে আসার জন্য, মানে আমার প্রোগ্রামটার এক্সিকিউশনটাকে টার্মিনেট করার জন্য আমরা বেসিক্যালি এক্সিট ব্যবহার করি, তাই তো? প্রোগ্রামটাকে তোমার টার্মিনেট করার জন্য আমরা এক্সিট ব্যবহার করি। তো আমরা এবার একটা এক্সিটে তোমার একটা খুব সিম্পল একটা কাজ আমরা আমরা এক্সিট সম্বন্ধে একটু জানবো, বা এক্সিট ফাংশন সম্বন্ধে আমরা একটু জানবো। খুব সিম্পল একটা এক্সাম্পল দেবো, তাহলে আমরা এক্সিট ফাংশন কিভাবে কাজ করে সেটাকে আমরা জানার চেষ্টা করব। এক্সিট ফাংশন, ওকে, এরকম দেখতে হয় এক্সিট ফাংশনটা, তাই না? এরকম দেখতে হয় এক্সিট ফাংশনটা আমাদের। তো যদি আমরা এক্সিট তোমার কাজটাকে যদি দেখার চেষ্টা করি, আমি বলতে পারি যে এক্সিট ফাংশন ব্যবহার করে সিতে আমরা কোনো প্রোগ্রামকে ইমিডিয়েটলি টার্মিনেট করতে পারি। টার্মিনেট আ প্রোগ্রাম ইমিডিয়েটলি। অনেক সময় পরীক্ষায় দেয় হোয়াট আর দ্য পারপাস অফ দ্য এক্সিট ফাংশন। ওকে, এক্সিট ফাংশন তো টার্মিনেট আ প্রোগ্রাম ইমিডিয়েটলি, সেই কারণের জন্য আমরা বেসিক্যালি এক্সিট ফাংশন ব্যবহার করব। অনেক সময় এমন হয় যে আমাকে হয়তো কোনো একটা পার্টিকুলার টাস্ককে পারফর্ম করে আমাকে ইমিডিয়েটলি প্রোগ্রাম থেকে বেরিয়ে আসতে হবে, তো সেই প্লেসে কিন্তু আমরা এক্সিট ফাংশনটাকে ব্যবহার করতে পারি। ওকে, আর এই এক্সিট ফাংশন বেসিক্যালি ডিফাইন করা থাকে যে হেডার ফাইলের মধ্যে, সেই হেডার ফাইলটা তোমার নাম হচ্ছে stdlib.h। কারণ দেখো আমরা কিন্তু হেডার ফাইল ইনক্লুড করি কেন না, আমরা হেডার ফাইলটাকে ইনক্লুড করি কেন না, তার মধ্যে কিছু লাইব্রেরি ফাংশনের ডেফিনেশন লেখা থাকে বলে। যেমন তুমি যদি প্রিন্টএফ স্ক্যানের ফাংশন ব্যবহার করতে চাও, তোমাকে কিন্তু হ্যাশ ইনক্লুড std.h তোমাকে ইনক্লুড করতেই হবে, কারণ ওই প্রিন্টএফ স্ক্যানে বা কিওয়ার্ড বা মেন ফাংশনের ডেফিনেশন সব কিন্তু আমার ডিফাইন করা আছে কোথায় না, আমার এই std.h হেডার ফাইলের মধ্যে। সেরকম যদি আমাকে এক্সিট ফাংশন যদি আমাকে ডিফাইন করতে হয় বা নিয়ে কাজ করতে হয়, তার জন্য কিন্তু আমাকে উই মাস্ট ইনক্লুড দিস টাইপ অফ হেডার ফাইলস stdlib.h। তো তার মানে তোমার হচ্ছে স্ট্যান্ডার্ড লাইব্রেরি। ওকে, std মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, আর lib মানে হচ্ছে তোমার লাইব্রেরি, তাহলে স্ট্যান্ডার্ড লাইব্রেরি ডট এইচটা কিন্তু আমাকে ইনক্লুড করতেই হবে। আর যেখানে তোমার ডট এইচটা হচ্ছে আমাদের একটা হেডার ফাইলের এক্সটেনশন হচ্ছে ডট এইচ। ওকে, তো যখনই আমরা প্রোগ্রামের এক্সিকিউশনটাকে যদি আমরা শেষ করতে চাই অ্যাট এনি পয়েন্ট, অ্যাট এনি পয়েন্ট, আর যদি আমরা চাই যে তারপরে হয়তো কন্ট্রোলটাকে আমি অপারেটিং সিস্টেমকে রিটার্ন করে দেবো, তার জন্য কিন্তু বেসিক্যালি আমরা এক্সিট ফাংশনকে ব্যবহার করতে পারি। ওকে, তাই আমি এটাকে আরেকভাবে বলতে পারি যে ক্যান বি ইউজ টু, ক্যান বি ইউজড টু এন্ড আ প্রোগ্রাম এক্সিকিউশন, এন্ডস আ প্রোগ্রাম এক্সিকিউশন। আমি এক্সাম্পল দিয়ে একটা দেখাবো, এন্ড আ প্রোগ্রাম এক্সিকিউশন অ্যাট এনি পয়েন্ট। যে কোনো পয়েন্টে কিন্তু আমি প্রোগ্রামের এক্সিকিউশনটাকে আমি কিন্তু স্টপ করে দিতে পারি বা আমি এন্ড করে দিতে পারি। তারপরে কি করব, তারপরে আমি কিন্তু কন্ট্রোলটাকে রিটার্ন করব অপারেটিং সিস্টেমকে, রিটার্নিং কন্ট্রোল টু দ্য অপারেটিং সিস্টেম।
রিটার্নিং কন্ট্রোল টু দ্য ওএস। ওকে, এটা হচ্ছে আমাদের মেনলি এক্সিটের মেন পারপাস। এক্সিটের তোমার মেন পারপাসটা হচ্ছে এটা। ওকে, তো এবারে এই এক্সিট ফাংশনের সিনট্যাক্সটা কিরকম? না, এক্সিট ফাংশন ব্যবহার করার আমাদের সিনট্যাক্সটা, সেই সিনট্যাক্সটা হচ্ছে ভয়েড এক্সিট। আর যে কোনো ফাংশন তার কিন্তু একটা রিটার্ন টাইপ থাকে। এখানে এক্সিট ফাংশনটার নাম হচ্ছে এক্সিট, আর তার আগে যে ভয়েড লেখা আছে এটা কিন্তু তার রিটার্ন টাইপ, যে এক্সিট ফাংশন কিছু রিটার্ন করছে না। ওকে, কিন্তু এক্সিট ফাংশন কিন্তু তোমার একটা প্যারামিটার নেয়, দ্যাট ইজ আ স্ট্যাটাস। এটাকে স্ট্যাটাস ইনফরমেশন বলা হয়। তার টাইপটা কিন্তু হচ্ছে ইন্টিজার, এটাকে বলা হয় প্যারামিটার। এটা হচ্ছে ফাংশনের নাম, এটা হচ্ছে ফাংশনটার রিটার্ন টাইপ, আর এটাকে বলা হয় ফাংশনটার প্যারামিটার বা আর্গুমেন্ট। দিয়ে আমাকে আমি এখানে সেমিকোলন দিলাম। এটা হচ্ছে আমার সিনট্যাক্সটা এক্সিট ফাংশন, যে কেমন দেখতে হয় এক্সিট ফাংশন। তাহলে এক্সিট ফাংশনের মধ্যে কিন্তু আমাকে একটা স্ট্যাটাস মেনশন করতে হয়। ওকে, এবার এই স্ট্যাটাসটা কিন্তু অনেক পারপাস আছে। ধরো না, তুমি হয়তো কোথাও কোথাও দেখবে যে কোনো প্রোগ্রামে তোমার দেখবে এক্সিট জিরো করা আছে, মানে তার মানে কিন্তু স্ট্যাটাসের ভ্যালুটা হচ্ছে জিরো। আবার ধরো কোথাও তোমার দেখবে হয়তো এক্সিট ওয়ান করা আছে বা এক্সিট মাইনাস ওয়ান করা আছে, তাহলে এর কিন্তু একটা পারপাস আছে। তাহলে এক্সিট জিরো মানে হচ্ছে যে আমার কিন্তু এখানে স্ট্যাটাসটা হচ্ছে জিরো। তো স্ট্যাটাস ইকুয়ালস টু জিরো, তার মানে কি? না, তার মানে হলো যে এটা ইন্ডিকেট করে যে আমার প্রোগ্রামটা এন্ড হয়েছে সাকসেসফুলি। দ্যাট মিনস প্রোগ্রাম এন্ড সাকসেসফুলি, আমার প্রোগ্রামটা সাকসেসফুলি এন্ড হয়েছে। ওকে, দ্যাট ইজ আ স্ট্যাটাস ইকুয়ালস টু জিরো। আর নন জিরো ভ্যালু, তুমি যে কোনো নন জিরো ভ্যালু তুমি এখানে ইউজ করতে পারো এক্সিটের সাথে। যদি তুমি ব্যবহার করো এক্সিট, হয়তো কোনো নন জিরো ভ্যালু লাইক ধরে নাও এক্সিট ওয়ান যদি ব্যবহার করো, বা এক্সিট যদি তুমি এক্সিট মাইনাস ওয়ান ব্যবহার করো, এটা হচ্ছে নন জিরো ভ্যালু। তো সেটা ইন্ডিকেট করে যে তোমার প্রোগ্রামটা একটা এরারকে এনকাউন্টার করেছে, বা তোমার প্রোগ্রামটা টার্মিনেট হয়েছে অ্যাবনর্মালি। ওকে, তার মানে দ্যাট ইন্ডিকেটস the program encounters বা এনকাউন্টার্ড অ্যান এরার। কোনো এরার দ্বারা তোমার প্রোগ্রামটা কিন্তু এনকাউন্টার হয়েছে বা এরার এসছে। অথবা তুমি বলতে পারো, যেটা আরো একটা ইন্ডিকেট করে, অর দিয়েই বলছি, যে তোমার প্রোগ্রামটা হয়তো অ্যাবনর্মালি টার্মিনেট করেছে, টার্মিনেটেড অ্যাবনর্মালি। তার জন্য তোমার যে স্ট্যাটাসটা আসে তার নাম হচ্ছে ওয়ান, বা যে কোনো নন জিরো ভ্যালু, বা হয়তো মাইনাস ওয়ান বা ওয়ান বা টু বা থ্রি। ওকে, অ্যাবনর্মালি। তাহলে আমাদের দুটো তোমার মিনিং দেখলাম, যে এক্সিট জিরো মানে কি আর এক্সিট ওয়ান মানে কি। অনেক সময় পরীক্ষায় ডিফারেন্স দিয়ে দেয় যে এক্সিট জিরো আর এক্সিট ওয়ানের মধ্যে ডিফারেন্স কি। তো ডিফারেন্স কিছুই নেই, দুটো দিয়ে আমরা টার্মিনেট করতে পারি প্রোগ্রামটাকে ইমিডিয়েটলি বা সেই পয়েন্টে। কিন্তু এক্সিট জিরো মানে হচ্ছে আমার প্রোগ্রামটা এন্ডস হচ্ছে সাকসেসফুলি, আর এক্সিট ওয়ান মানে হচ্ছে আমার প্রোগ্রামটা এনকাউন্টার অ্যান এরার বা টার্মিনেট করেছে অ্যাবনর্মালি। ওকে, তাহলে এটা কিন্তু পরীক্ষায় ডিফারেন্স আসে, এক্সিট জিরো আর এক্সিট ওয়ানের মধ্যে কি ডিফারেন্স। এবার এক্সিট ফাংশন কিভাবে কাজ করে আমরা একটা খুব সিম্পল একটা এক্সাম্পলের থ্রু দিয়ে আমরা এটাকে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, যে আমার এক্সিট ফাংশন কিভাবে কাজ করে, তার নর্মাল ইউজেস কিভাবে আমরা এটাকে ইউজ করব এক্সিট ফাংশনটাকে। চলো, ইউজেস অফ এক্সিট ফাংশন, আমি একটা এক্সাম্পল দিয়ে আমি তার ইউসেজটা দেখাবো। ইউসেজ অফ এক্সিট ফাংশন। তো বেসিক ইন্ট্রোডাক্টরি কোশ্চেনটা সবাই বুঝতে পেরেছো, যে হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য এক্সিট ফাংশন? সবাই বুঝতে পেরেছো? পারপাসটা সবাই বুঝতে পেরেছি। এবার এক্সাম্পলে আসবো, তাই তো? বুঝতে পেরেছি? ইয়েস অর নো? সবাই বুঝতে পেরেছি এক্সিট ফাংশনের কাজ? এবার দেখো, আমি এক্সিট ফাংশনের একটা এক্সাম্পল দিচ্ছি। তাহলে এক্সিট ফাংশন আমাকে ইউজ করতে গেলে আমাকে stdlib.h টাকে আমাকে ফার্স্ট ইনক্লুড করতে হবে। তারপরে ধরুন আমি তো হয়তো প্রিন্টএফ স্ক্যানএফ তো ব্যবহার করবি, সি প্রোগ্রাম মানেই। তো তার জন্য আমাকে ইউজ করতে হবে হ্যাশ ইনক্লুড stdio.h। ওকে, তো এই হচ্ছে আমার প্রথম হেডার ফাইল ইনক্লুশন করলাম। আমি এবার কি লিখছি, ইন্ট মেন। আমি তোমাকে একটা সিম্পল কোড দেখাবো এখানে, তারপরে আরেকটা এক্সাম্পল দেবো। ইন্ট মেন, ইন্ট মেন লেখার পর আমি এখানে একটা প্রিন্টএফ করে একটা মেসেজকে ডিসপ্লে করছি। আমি তোমাকে জাস্ট পারপাসটা দেখাচ্ছি, হ্যাঁ। আমি কিন্তু পুরো কোডটা লিখবো না হয়তো, বা সিউডো কোড লিখবো আমি, বা পুরো কোডটা কি হয়তো লিখবো একটু অন্যভাবে। প্রোগ্রাম, আমি একটা মেসেজ দিচ্ছি এখানে যে প্রোগ্রাম স্টার্টেড। আমার প্রোগ্রামটা তোমার স্টার্ট হয়েছে, একটা প্রোগ্রাম স্টার্ট করে একটা মেসেজ দিলাম। এটা আমার ফার্স্টই দেখাবে প্রোগ্রাম স্টার্টেড, আমার প্রোগ্রাম তো শুরু করে ভিতরে মেসেজ ডিসপ্লে করেছি। এবার ধরে নাও ইফের মধ্যে যদি তুমি কোনো একটা এরার কন্ডিশন দিয়ে রাখো, এটা কোনো ভুল কন্ডিশন তুমি হয়তো এখানে দিয়ে রাখলে।
ওকে, বা একটা কোনো কন্ডিশন তুমি হয়তো এখানে দিয়ে রাখলে এরার কন্ডিশন। এবার তার মধ্যে তুমি একটা মেসেজকে প্রিন্ট করেছো, প্রিন্টএফ, যে an error occurred, an error occurred দিয়ে তুমি এখানে হয়তো একটা মেসেজ দিচ্ছ তোমার মতো করে, এক্সিটিং দিয়ে তুমি এখান থেকে স্ল্যাশ এন করে বেরিয়ে চলে আসছো। বেরিয়ে যখন আসছো তখন তুমি এখানে লিখছো এক্সিট 1, মানে তোমার কিন্তু প্রোগ্রামটা অ্যাবনর্মাল অ্যাবনর্মালি কিন্তু টার্মিনেট করছে, কারণ এখানে একটা এরার কন্ডিশন দেওয়া আছে। তুমি একটা মেসেজও দিয়েছো অ্যান এরার অকার্ড, এক্সিটিং করে তুমি বেরিয়ে আসছো, তুমি ইফের মধ্যে তোমার এটাকে লিখে রেখেছি। ওকে, আর তারপরে তোমার প্রিন্ট টেপ করেছি, তারপরে প্রিন্ট টেপে তোমার একটা মেসেজকে ডিসপ্লে করছি যে দিস লাইন উইল নট বি প্রিন্টেড ইফ এক্সিট ইজ কল্ড। আমি ধরুন এখানে তোমার হয়তো ডিসিএসটি একটা মেসেজকে আমি প্রিন্ট করে রাখলাম, ডিসিএসটি মেসেজটাকে প্রিন্ট করে রাখলাম, আমি পুরো সিকোয়েন্সটা তোমাকে দেখাবো। তারপরে তোমার করছি এক্সিট 0, তারপরে করছি এক্সিট 0। ওকে, তাহলে এক্সিট উইথ দ্য স্ট্যাটাস 0, তার মানে প্রোগ্রাম টার্মিনেটেড সাকসেসফুলি। দেন আমি এবার মেনটাকে শেষ করব। আমি এবার এটাকে এক্সপ্লেন করবো প্রোগ্রামটাকে, যে কিভাবে আমার কন্ট্রোলটা ফ্লো করছে। তো ফার্স্ট দেখো, তোমার ফার্স্ট আমার মেনে কন্ট্রোলটা এসছে, তারপরে কি প্রিন্ট করেছে না প্রোগ্রাম স্টার্টেড, তোমাকে ফার্স্ট দেখিয়েছে প্রোগ্রাম স্টার্টেড। তারপরে আমি ধরলাম যে ইফের মধ্যে ইফের কন্ডিশনটা আমার ধরে নাও হয়তো ট্রু, আমি একবার ট্রু ধরে তোমাকে বলবো, একবার ফলস ধরে তোমাকে বলবো। যদি ইফের কন্ডিশন যদি আমার ট্রু হয়, তাহলে আমাকে দেখাবে অ্যান এরার অকার্ড এক্সিটিং মেসেজটা দেখাবে। দেখানোর পর কি পাচ্ছে, দেখানোর পর দেখো পাচ্ছে এক্সিট 1, তার মানে ও কিন্তু এই পয়েন্টে ও কিন্তু প্রোগ্রাম থেকে বেরিয়ে চলে আসবে। তারপরে যে প্রিন্টএফ ডিসিএসটি আছে বা এক্সিট 0 আছে, ও কিন্তু এক্সিকিউট করবে না। আমি যেখানে এক্সিট 1 লিখি বা এক্সিট ফাংশন লিখবো, সেই পয়েন্টে থেকে কিন্তু আমার সেই পয়েন্ট থেকে কিন্তু প্রোগ্রামটা আমার টার্মিনেট করবে। তাহলে এক্সিট 1 করে কিন্তু আমি বেরিয়ে চলে আসলাম। তাহলে এক্সিট 1 করা মানে কিন্তু অপারেটিং সিস্টেম বুঝতে পারলো যে এই 1 রিটার্ন করছে, দ্যাট ইজ আ স্ট্যাটাস ইকুয়ালস টু 1, তার মানে বোঝায় যে আমার কিন্তু প্রোগ্রামটা অ্যাবনর্মালি টার্মিনেট করলো, কারণ এখানে কিন্তু একটা এরার কন্ডিশনটা আমার ট্রু হয়েছে। ওকে, তাহলে আমার কিন্তু ডিসিএসটি বা আমার এক্সিট 0 কিন্তু এক্সিকিউট করলো না। কিন্তু যদি এরার কন্ডিশন যদি হয়তো ফলস হয়ে যায়, তো হয়তো তুমি এমন কিছু কন্ডিশন দিয়েছো ধরো ফলস, তাহলে ইফের মধ্যে তোমার ঢুকছেই না কন্ট্রোলটা। তখন ইফ থেকে বেরিয়ে এসে কি পাচ্ছে না প্রিন্টএফ ডিসিএসটি, তোমাকে তখন দেখালো, ফার্স্ট তোমাকে দেখিয়েছে প্রোগ্রাম স্টার্টেড, তারপর তোমাকে দেখিয়েছে ডিসিএসটি, তারপরে তোমাকে দেখাচ্ছে, তারপর তোমার পয়েন্ট লাইনটা কি আছে না এক্সিট 0, তার মানে সে কিন্তু এই পয়েন্ট থেকেও বেরিয়ে চলে আসছে, কিন্তু এখানে তোমার কিন্তু সে সাকসেসফুলি কিন্তু টার্মিনেট করছে প্রোগ্রামটাকে। তো দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এক্সিট 1 আর হচ্ছে এক্সিট 0। ওকে, তাহলে আমার যেখানে আমার এক্সিট থাকবে বা এক্সিট ফাংশন তোমার যেখানে থাকবে, আফটার কলিং এক্সিট ফাংশন নো ফার্দার কোড বা নো ফার্দার কোড ইন দ্য প্রোগ্রাম ইজ এক্সিকিউটেড। ওকে, তাহলে যে পয়েন্টে আমার এক্সিট থাকবে তারপর পরে কিন্তু আর কোনো কোড এক্সিকিউট হবে না। তো এটা একটা সিম্পল এক্সাম্পল বলতে পারি আমার এক্সিট ফাংশনের ক্ষেত্রে। তাই তো আমরা বুঝতে পারলাম, সবাই কোডটা বুঝতে পারলাম যে আমি কি পারপাস দেখাতে চাইলাম এক্সিট ফাংশনটাকে দিয়ে, আমি কি পারপাস দেখানোর চেষ্টা করলাম। সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ, তো আমার তো এখানে দুটো কন্ডিশন দেওয়া আছে, ট্রু হলে কি হবে আর ফলস হলে কি হবে। আমি ফার্স্ট তোমাকে দেখাচ্ছি যদি ট্রু হয় কন্ডিশনটা তাহলে কি হবে। তাহলে আউটপুটটা আমাদের কি হবে তোমরা বলো, বলো। হ্যাঁ, তুমি তো ইফ ব্যবহার করেছো, তো তখন কার মতো কাজ করবে? ইফ ব্যবহার করেছো তো ইফের মতনই কাজ করবে, তাই না? যদি যদি আমার কোডটা যদি তোমার ট্রু হয় কন্ডিশনটা, তখন দেখো তোমাকে ফার্স্ট দেখাচ্ছে প্রোগ্রাম স্টার্টেড, তোমার কন্ডিশনটা ট্রু, তার মানে তোমার ইফের মধ্যে ঢুকছে, ঢুকে তোমার কি হচ্ছে না অ্যান এরার অকার্ড, তোমাকে দেখাচ্ছে অ্যান এরার অকার্ড, তাই তো? দেখানোর পর তারপর কিন্তু আমার কিন্তু প্রোগ্রামটা কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে, কারণ তারপর তোমার এক্সিট 1 পাচ্ছে, মানে কিন্তু ক্লোজ বা টার্মিনেট দ্য প্রোগ্রাম অ্যাবনর্মালি। যদি তোমার ট্রু হয় কন্ডিশনটা, ইফ ট্রু, ইফ কন্ডিশন বিকামস ট্রু। আর যদি তোমার ফলস হয় কন্ডিশনটা, তখন কি হবে তোমরা বলো, কি হবে তখন যদি ফলস হয় কন্ডিশনটা, তখন কি আউটপুট দেখাবে বলো, তোমরা বলো। যদি ফলস হয় কন্ডিশনটা, তো ফার্স্ট কি দেখাবে, ফার্স্ট তোমাকে দেখাবে প্রোগ্রাম স্টার্টেড, স্টার্টেড, আর তারপর তোমার কি দেখাবে ডিসিএসটি, এই তো হয়ে গেল ডিসিএসটি। তাই এটা আমার হচ্ছে যদি আমাদের ফলস হয় কন্ডিশনটা, তার জন্য আউটপুটটা হচ্ছে এটা, এই তো।
তাহলে আমি এখানে তোমাকে দেখালাম যে আমার কখন এক্সিট 0 করতে হবে আর কখন এক্সিট 1 করতে হবে। যদি তুমি ভাবো তোমার প্রোগ্রামটা সাকসেসফুলি টার্মিনেট করবে, তুমি এক্সিট 0 করবে। আর যদি তোমার মনে হয় যে প্রোগ্রামটা তোমার সাকসেসফুলি টার্মিনেট করবে না, অ্যাবনর্মালি তোমার টার্মিনেট করবে, তখন তুমি এক্সিট 1 করবে। এটা হচ্ছে ডিফারেন্স বেসিক্যালি এক্সিট ফাংশন। মানে এই পয়েন্টটা কিন্তু আমাদেরকে নোট রাখতে হবে, বা পয়েন্ট টু বি নোটেড, যে কেন আমি 0 করবো আর কেন আমি 1 করবো, তার রিজন হচ্ছে এটা। তো এটাই হচ্ছে মেন পারপাস অফ দ্য এক্সিট ফাংশন। আর আমি যদি কোনো এরারকে হ্যান্ডেল করতে চাই, সেখানে কিন্তু এক্সিটটাকে আমরা কমনলি ব্যবহার করতে পারি। ওকে, আমি সিম্পল একটা ইউজ বলছি, যে ইউজ অফ এক্সিট ফাংশন, তার কিন্তু মেন ইউজ হচ্ছে আহ, যে টু, বা ইউজ ইন ইউজ ইন এরার হ্যান্ডলিং, ইউজ ইন এরার হ্যান্ডলিং, সেখানে কিন্তু বেসিক্যালি আমরা এক্সিট ফাংশনটাকে আমরা ব্যবহার করি। ওকে, তো আমি তো ইউজটাকে তোমার তো অ্যাপ্লিকেশনও বলতে পারি, তাই না? ইউজটাকে আমি তো অ্যাপ্লিকেশনও বলতে পারি। তুমি যদি আমাকে বলো যে অ্যাপ্লিকেশন অফ দ্য এক্সিট ফাংশন ইন সি, তো তারও কিন্তু আমি অ্যাপ্লিকেশন তোমাকে বলতে পারবো একই রকম ভাবে। মানে তুমি একটু ঘুরিয়ে বললে কিন্তু তুমি অ্যাপ্লিকেশনও বলতে পারবে। তো কি বলবো বলো আমাকে, যদি বলো অ্যাপ্লিকেশন অফ দ্য এক্সিট ফাংশন, কি বলবো বলো? অ্যাপ্লিকেশন কি বলবো? অ্যাপ্লিকেশন অফ দ্য এক্সিট ফাংশন কি বলবো বলো? তোমরা বলো কি বলবো? আমি তো ঘুরিয়ে কি বলবো, যে এরার হ্যান্ডলিং বলতে পারি তো। কোনো এরারকে হ্যান্ডেল করতে আমাদের এক্সিট ফাংশন ব্যবহার করা হয়। আমি তো ইউজার অ্যাপ্লিকেশন তো অলমোস্ট সেম। আর আমি কি বলতে পারি না, প্রোগ্রামটাকে আমি টার্মিনেট করাতে পারবো আন্ডার দ্য সার্টেন কন্ডিশন, বা অন সার্টেন কন্ডিশন। তাহলে প্রোগ্রাম টার্মিনেশন, আমরা যে পয়েন্টে প্রোগ্রামটাকে টার্মিনেশন করতে চাইছি, সেই পয়েন্টে যদি আমি এক্সিট 0 দিয়ে দিই, আমার কিন্তু প্রোগ্রামটা অন সার্টেন কন্ডিশন কিন্তু আমার সেখানে স্টপ হয়ে যাবে। ওকে, সার্টেন কন্ডিশন, এটা আমাদের একটা অ্যাপ্লিকেশন। ওকে, সেকেন্ড অ্যাপ্লিকেশন। আর আমরা অনেক সময় তোমার তখন নেস্টেড লুপ ব্যবহার করব, নেস্টেড লুপটা আমি পরে আসবো। তো সেই নেস্টেড লুপ ব্যবহার করতেও কিন্তু আমরা সেখানেও কিন্তু এক্সিট ফাংশনকে ব্যবহার করতে পারি। এছাড়া আমরা এক্সিট ফাংশনকে দিয়ে আমি কোনো রিসোর্স ম্যানেজমেন্ট করতে পারি, যেটা আমাদের অপারেটিং সিস্টেমের একটা কাজ, রিসোর্স ম্যানেজমেন্ট। সো রিসোর্স ম্যানেজমেন্ট করতেও কিন্তু অনেক সময় আমরা এক্সিট ফাংশনকে ব্যবহার করতে পারি, বা ক্লিন আপ পারপাসে কিন্তু আমি এক্সিট ফাংশনকে ব্যবহার করতে পারি। এটা জাস্ট মনে রাখো, এক্সিট ফাংশনের ব্যবহার একটা। আর এছাড়া তোমার কোনো ইন্টারঅ্যাক্টিভ কোনো প্রোগ্রামে আমরা এক্সিট ফাংশনকে ব্যবহার করতে পারি। ওকে, ইন্টারঅ্যাক্টিভ কোনো প্রোগ্রামে আমরা আমরা এক্সিট ফাংশনকে ব্যবহার করতে পারি। আমি এর একটা এক্সাম্পল তোমাকে দেব। ইন্টারঅ্যাক্টিভ প্রোগ্রাম বলতে কি বোঝায়? কোনো ইন্টারঅ্যাক্টিভ প্রোগ্রামে আমরা এক্সিট ফাংশনকে ব্যবহার করতে পারি। তো এতগুলো অ্যাপ্লিকেশন বললাম, দেখো। ওকে, চারটে অ্যাপ্লিকেশন বললাম: এরার হ্যান্ডলিং, প্রোগ্রাম টার্মিনেশন অন সার্টেন কন্ডিশন, রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড ক্লিন আপ, আর বললাম ইন্টারঅ্যাক্টিভ প্রোগ্রাম। এবার এই ইন্টারঅ্যাক্টিভ প্রোগ্রামের আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। খুব সিম্পল একটা এক্সাম্পল দেবো ইন্টারঅ্যাক্টিভ প্রোগ্রামে। একটা ইন্টারঅ্যাক্টিভ প্রোগ্রামের এক্সাম্পল দেখো। ইন্টারঅ্যাক্টিভ প্রোগ্রাম মানে হচ্ছে যে প্রোগ্রামটা আমার সাথে ইন্টারঅ্যাক্ট করবে, তাই না? প্রোগ্রামটা আমার সাথে ইন্টারঅ্যাক্ট করবে। ওকে, তো ধরে নাও, ধরে নাও আমি এখানে একটা প্রোগ্রাম দিচ্ছি, হ্যাশ ইনক্লুড stdlib.h। আমি তো এক্সিট ব্যবহার করব, তাহলে আমাকে lib.h-টাকে ফার্স্ট ইনক্লুড করতে হবে। দেন আমরা ইনক্লুড করছি stdio.h-টাকে, stdio.h। ঠিক আছে, এবারে দেখো মেন স্টার্ট করেছি, ইন্ট মেন। কাকে ইন্টারঅ্যাক্টিভ প্রোগ্রাম বলে সেটা আমরা তোমাকে দেখাবো। ধরুন আমার একটা চয়েস বলে একটা ভেরিয়েবল আছে, চয়েস। এবার আমি এখানে একটা প্রিন্ট করেছি, প্রিন্ট টেপ দিয়ে একটা মেসেজকে লিখেছি যে মেনু, মেনু বলে একটা মেসেজ দিয়েছি, মেনু। তার মধ্যে লিখেছি এখানে কোলন স্ল্যাশ এন, 1 কোলন দিয়ে তোমার লিখেছি কন্টিনিউ। ভালো করে বুঝবে কিন্তু প্রোগ্রামটা। আবার স্ল্যাশ এন দিয়েছি, 2 দিয়ে তোমার লিখছি 1 কোলন 2 কোলন দিয়ে তোমার লিখছি হয়তো কুইট, কুইট দিয়ে আবার স্ল্যাশ এন দিয়েছি, দিয়ে এটাকে শেষ করেছি। তার মানে আমাকে মেনু একটা লাইনে দেখাবে, 1 কন্টিনিউ একটা লাইনে দেখাবে, আর 2 দিয়ে আমাকে কুইট একটা লাইনে দেখাবে, তাই না? তিনটে লাইনে আমি তোমার দেখো তিনটে লাইনকে মেসেজকে ডিসপ্লে করেছি, তিনটে লাইনে আমি তখন স্ল্যাশ এন দিয়েছি 3 বার। ঠিক আছে, তো এটা আমার একটা প্রিন্ট একটা মেসেজ। আমি এবার যে ইউজার এটাকে ধরো ব্যবহার করছে, তাকে তো ফার্স্টই দেখাবে মেনু, 1 এ কন্টিনিউ, 2 তে কুইট, তাকে দেখাবে। এটা মেসেজ তো একটা। তো সে ধরো হয়তো 1 ইনপুট করবে, কিংবা সে 2 ইনপুট করবে, সে হয়তো কন্টিনিউ করতে চাইছে বা সে কুইট করতে চাইছে।
তো তাকে আমি এবার স্ক্যান করে নিচ্ছি, তার ইনপুটটাকে আমি স্ক্যান করে নিচ্ছি। যদি সে কন্টিনিউ করতে চায় তার মানে সে 1 দেবে, আর যদি সে কুইট করতে চায় তাকে কিন্তু 2 দেবে। তাকে আমি তখন স্ক্যান করছি কার মধ্যে, পার্সেন্টেজ ডি করে আমি চয়েসের মধ্যে সেটাকে স্ক্যান করে নিচ্ছি, অ্যাম্পারসেন্ট চয়েস। এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো? দেখো তো, এই পর্যন্ত তো বুঝতে পেরেছো সবাই? কিছুই করিনি কিন্তু, একটা মেসেজকে প্রিন্ট করেছে, স্ক্যান করেছে। এটা সবাই বুঝতে পেরেছো এই পর্যন্ত? এবার শুরু হবে আমার অ্যাকচুয়াল কাজটা। বলো, এই পর্যন্ত বুঝতে পেরেছো? হুম? একটা দুটো দুটো কোনোদিন হয়? একটা কি হবে বললাম? না সেরকম দেখছো না, সেরকম কিন্তু। হুম, এটা কিন্তু এসটিডি এলআইবি ডট এইচ, হ্যাঁ, এটা কিন্তু এসটিডি আইও ডট এইচ। আসলে আমার লেখাটা একটু খারাপ, তো ওই জন্য আমার এলআইবি আর আইওর মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছে না। ঠিক আছে, যাই হোক। তো লেখাটা এইভাবে মানে সারাদিনে প্রচুর লিখতে হয়, তো বলে লেখাটা তাড়াতাড়ি লিখতে গেলে এখন লেখাটা হয়। লেখাটা আমার খারাপ নয়, ঠিক আছে, যাই হোক, জোকস অ্যাপার্ট। তো তাহলে এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছি। অবশ্যই পার্সেন্টেজ ডি, কারণ দেখো এই যে 1 আর 2টা তো কি ধরনের চয়েস বলো? 1 2টা কি ধরনের ভ্যালু? তো পার্সেন্টেজ ডি লিখবো না আমরা, তাই না? আমি তো তাকে কি বলেছি, যে 1 কোলন দিয়ে কন্টিনিউ, মানে যদি তুমি 1 প্রেস করো, বা তুমি একটু ভালো ভাষায় লেখো যে মেনু প্রেস 1 ফর কন্টিনিউ, প্রেস 2 ফর কুইট। ঠিক আছে, যেমন ভাবে থাকে আমাদের মেনু ডিপেন্ড প্রোগ্রামিং গুলো। এবার তুমি ধরো একটা কোনো চয়েস দিয়েছো, 1 কিংবা 2 তুমি চয়েস দিয়েছো, সেই 1 বা 2টা কিন্তু আমার চয়েস ভেরিয়েবলের মধ্যে আছে, স্টোর করে নিয়েছি। এবার আমার কাজটা শুরু হচ্ছে, দেখো, যদি যদি চয়েস ডাবল ইকুয়ালস টু যদি 2 হয়, তাহলে আমি এখানে প্রিন্ট করছি একটা মেসেজকে। আমি কি প্রিন্ট করছি না, কুইটিং দ্য প্রোগ্রাম, কুইটিং দ্য প্রোগ্রাম, কুইটিং দ্য প্রোগ্রাম স্ল্যাশ এন দিয়ে আমি প্রোগ্রামটা থেকে আমি মেসেজটাকে প্রিন্ট করলাম, কুইটিং দ্য প্রোগ্রাম দিয়ে আমি এখানে তার মানে নিশ্চয়ই লিখবো এক্সিট 0। আমি এখান থেকে তোমার কিন্তু কুইট করে বেরিয়ে চলে যাচ্ছি, ইফের আন্ডারে আমি এটা লিখে রেখেছি। আর তারপরে তোমার লিখে রেখেছি প্রিন্ট এফ, আমি এটা মেসেজ তোমার এখানে লিখছি যে কন্টিনিউইং কন্টিনিউইং দ্য প্রোগ্রাম, জাস্ট আমাদের নিজেদের বোঝার জন্য, কন্টিনিউইং দ্য প্রোগ্রাম স্ল্যাশ এন, যে আমি এখানে তোমার কন্টিনিউইং দ্য প্রোগ্রাম, তারপরে তোমার লিখে রেখেছি, বা তোমার ধরো ইন্টের আমাদের রিটার্ন 0 হয়, কারণ ইন্ট মেন করেছি তো রিটার্ন 0 লিখতে হবে। রিটার্ন 0 করে আমার মেনটাকে শেষ করলাম। ওকে, এবার আমি এটাকে তোমরা রান করছি কোডটাকে, তোমরা কোডটাকে রান করছি। তো কোডটাকে রান করেছি, তোমাকে ফার্স্টই দেখাচ্ছে মেনু কোলন 1 কোলন দিয়ে তোমাকে দেখাচ্ছে কন্টিনিউ, আর 2 কোলন দিয়ে তোমাকে দেখাচ্ছে কুইট। তারপর তোমাকে কি বলছে যে, তারপর তুমি একটা চয়েস এন্টার করেছো, তুমি তো হয়তো 1 কে এন্টার করেছো চয়েসটা তোমার, সেই 1টা কি কার মধ্যে স্টোর হয়েছে না চয়েসের মধ্যে স্টোর হয়েছে? তাহলে এখন চয়েসের ভ্যালুটা 1, তো ইফ 1 ডাবল ইকুয়ালস টু 2 ফলস, তখন ইফের মধ্যে তোমার ঢুকছেই না। তাহলে ইফের বাইরে কি আছে না, কন্টিনিউইং দ্য প্রোগ্রাম তোমাকে দেখাচ্ছে, কন্টিনিউইং দ্য প্রোগ্রাম, কন্টিনিউইং দ্য প্রোগ্রাম তোমাকে দেখালো কন্টিনিউইং দ্য প্রোগ্রাম, দিয়ে রিটার্ন 0 করে মেনটা শেষ হয়ে গেল। যদি তুমি 2 এখানে প্রেস করতে, তখন তোমার 2 ডাবল ইকুয়ালস টু 2, তখন তোমাকে কুইটিং দ্য প্রোগ্রাম দিয়ে এক্সিট 0, ও কিন্তু এই প্লেসে কিন্তু তোমার কিন্তু বেরিয়ে চলে আসতো প্রোগ্রাম থেকে। তাহলে এটাকে বলা হয় ইন্টারঅ্যাক্টিভ প্রোগ্রাম, মানে সে কিন্তু তোমার সাথে ইন্টারঅ্যাক্ট করছে, যে তুমি তোমার চয়েস দেবে তার উপর কিন্তু বেস করে সে কিন্তু কোনো অ্যাকশনকে ফায়ার করবে। আমি তো এখানে পুরো কোডটা তোমাকে দেখাইনি, আমি তোমাকে জাস্ট কিভাবে ইন্টারঅ্যাকশন হয় তোমাকে দেখিয়েছি। ওকে, তো এই ইন্টারঅ্যাক্টিভ প্রোগ্রাম বা এই মেনু ড্রিভেন প্রোগ্রাম কিন্তু করতে গেলে বেসিক্যালি আমাদের ব্যবহার করতে হয় এক্সিট ফাংশন, বা আমরা সুইচ কেস দিয়েও কিন্তু এই কাজটা আমরা করতে পারি খুব সহজে। তো এটাকে বলা হয় ইন্টারঅ্যাক্টিভ প্রোগ্রাম। ওকে, সবাই বুঝতে পারলাম হোয়াট ইজ ইন্টারঅ্যাক্টিভ প্রোগ্রাম, হোয়াট ইজ ইন্টারঅ্যাক্টিভ প্রোগ্রাম? হুম, তাহলে আজকে আমরা যেটুকু পড়লাম, আজকে আমরা গো টু কভার করেছি, আজকে আমরা এক্সিট ফাংশন কভার করলাম। এক্সিটে তোমার ডিফারেন্ট কনসেপ্ট দেখলাম, অ্যাপ্লিকেশন দেখলাম, ইউজেস দেখলাম, পারপাস দেখলাম এক্সিটের, তার সিনট্যাক্স দেখলাম এক্সিটের, আর তার সঙ্গে একটা এক্সাম্পল দেখলাম। আর আমরা তো ইভেন তো গো টু স্টেটমেন্ট তো আমরা কভার করে ফেলেছি অলরেডি। ঠিক আছে, এবার আমাকে একটু খুব সংক্ষেপে আমরা আজকে খুব সংক্ষেপে আমরা একটু হেডার ফাইল নিয়ে একটু কথা বলবো। ঠিক আছে, হেডার ফাইল নিয়ে আমরা কথা বলবো, হেডার ফাইল।
তোমরা হেডার ফাইল বলতে কি বোঝো? তোমরা হেডার ফাইল বলতে কি বোঝো? আর কেনই বা হেডার ফাইল দরকার লাগে আমার সিতে? এ কি, এত প্রোগ্রাম করছি আমরা হেডার ফাইল দিয়ে, আমরা হেডার ফাইল কি বা কেন লাগে আমরা জানি না? বেশ, ও বলছে যে সি এর লাইব্রেরি ফাংশন, সি তে লাইব্রেরি ফাংশন ব্যবহার করার জন্য আমাদের হেডার ফাইল লাগে। এবার তাহলে জানতে হবে যে স্যার হোয়াট ইজ লাইব্রেরি ফাংশন, তাই না? যে ফাংশনগুলো অলরেডি ডিফাইন করা আছে বা প্রি ডিফাইন্ড ফাংশনগুলোকেই বলা হয় লাইব্রেরি ফাংশন। লাইক প্রিন্টএফ, স্ক্যানএফ। প্রিন্টএফ ফাংশন দিয়ে তুমি কোনো মেসেজ লিখলে তোমাকে প্রিন্টএফ ফাংশনটা তোমাকে সেই মেসেজটাকে ডিসপ্লে করে দেয়। তাহলে প্রিন্টএফ ফাংশনের মধ্যে কি কোনো ম্যাজিক লাগানো আছে নাকি, বা কোনো ম্যাজিক্যাল ইনস্ট্রুমেন্ট নাকি, যে আমি যা লিখবো আমার ডিসপ্লে হয়ে যাবে? আমি তো কই অন্য কিছুর মধ্যে লিখলে তো আমাকে ডিসপ্লে করছে না, কেন প্রিন্টএফ ফাংশনের মধ্যে লিখলে আমাকে ডিসপ্লে করছে? কেন করছে না, ওই প্রিন্টএফ ফাংশনের এগেনস্টে কিন্তু একটা বড় একটা কোড লেখা আছে। সেই কোডটা কোথায় লেখা আছে না, সেই কোডটা কিন্তু তোমার ডিফাইন করা আছে হেডার ফাইলের মধ্যে। তার জন্য যখনই তুমি প্রিন্টএফকে যখন তুমি কল করছো, তখন সেই সেই কোডটা কিন্তু এক্সিকিউট করছে। আর সেই কোডটা তো আমার প্রোগ্রামে তো লেখা সম্ভব নয়। তার জন্য আমি ফাইলটাকে ইনক্লুড করে রাখছি, যাতে করে আমার প্রোগ্রামের সাথে ওই ফাইলটাও কিন্তু অ্যাটাচ হয়ে থাকে বা অ্যাড হয়ে থাকে, যাতে করে আমার যখন আমার প্রোগ্রাম যখন এক্সিকিউট করবে তখন যাতে ওই কোডটা যাতে ফায়ার করা যায় বা এক্সিকিউট করা যায়। সিমিলার ফর স্ক্যানএফ ফাংশন, সিমিলার ফর ডিফারেন্ট যে ফাংশনগুলো আমরা ব্যবহার করি, লাইব্রেরি ফাংশনগুলো সমস্ত কিন্তু ডেফিনেশন লেখা আছে হেডার ফাইলের মধ্যে। এবার কোনো কোনো ফাংশনের জন্য আমার স্পেসিফিক হেডার ফাইল আছে, যেমন প্রিন্টএফ, স্ক্যানএফ, বা আমরা ডিফারেন্ট যে কিওয়ার্ড ব্যবহার করি তার জন্য যেমন তোমার আমাদের str.h আছে। সেরকম যদি আমরা কোনো স্ট্রিংকে হ্যান্ডেল করতে যাই সি দিয়ে, তো পাইথন দিয়ে স্ট্রিংকে হ্যান্ডেল করা খুব সহজ, কিন্তু সি দিয়ে যদি কোনো স্ট্রিংকে আমরা হ্যান্ডেল করতে চাই, তখন আমাকে ডিফারেন্ট স্ট্রিং হ্যান্ডলিং ফাংশন ব্যবহার করতে হয়। আর এই স্ট্রিং হ্যান্ডলিং ফাংশনগুলো তোমার ব্যবহার করার জন্য আমাকে একটা পার্টিকুলার হেডার ফাইলকে ইনক্লুড করতে হয়, যার নাম হচ্ছে string.h। সেম ভাবে আমরা সি তে কোনো ক্যারেক্টার হ্যান্ডেল করতে পারি। কোনো পার্টিকুলার ক্যারেক্টারকে হ্যান্ডেল করার জন্য যে হেডার ফাইল ইউজ করা হয় তার নাম হচ্ছে ctype.h। ওকে, আবার কোনো ম্যাথামেটিক্যাল কোনো ফাংশন ব্যবহার করার জন্য আমাকে যে হেডার ফাইলটা ইউজ করতে হয় তার নাম হচ্ছে math.h। অতএব আমার ম্যাথের ক্যালকুলেশন করার জন্য আমি হয়তো লগ বের করব, বা আমি হয়তো স্কোয়ার রুট বের করব, বা আমি হয়তো সাইন কস ট্যান এর ভ্যালু বের করব, তার জন্য কিন্তু সব কিন্তু আমাদের লাইব্রেরি ফাংশন। আর এই সমস্ত লাইব্রেরি ফাংশনগুলোকে ব্যবহার করে আমি কিন্তু ডিফারেন্ট টাইপের ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন পারফর্ম করতে পারি। আর এই প্রত্যেকটা ফাংশন কিন্তু ডিফাইন করা আছে পার্টিকুলার হেডার ফাইলের মধ্যে, তার নাম হচ্ছে math.h। অতএব প্রত্যেকটা হেডার ফাইলে কিন্তু নিজস্ব একটা করে পারপাস আছে। আমি স্পেসিফিক্যালি যদি কিছু হেডার ফাইলের নাম বলতে চাই, তাহলে পপুলার যে হেডার ফাইলগুলো আমরা দেখো আজকে আমরা পড়লাম একটা হেডার ফাইলের নাম, যার নাম হচ্ছে stdlib.h। আমরা কিন্তু অলরেডি আমরা stdr.h নিয়ে আমরা কাজ করছি আমাদের প্রোগ্রাম করার স্বার্থে। তো এছাড়া তোমার ctype.h, string.h, dos.h, time.h, ডিফারেন্ট টাইপের কিন্তু হেডার ফাইল এক্সিস্ট করে, বা ডিফারেন্ট টাইপের কিন্তু হেডার ফাইল আছে। প্রত্যেকটা হেডার ফাইলে কিন্তু তার পার্টিকুলার কিছু পারপাস আছে। ওকে, এবার আমরা একটা তারা যদি আমাকে বলে যে হোয়াট ইজ হেডার ফাইল, তো আমরা সেখানে জাস্ট যেটা বলতে পারবো যে হেডার ফাইল মানে যে যে ইট ইজ আ ফাইল উইথ আ ডট এইচ এক্সটেনশন, okay, that contain declaration for the function, definition for the function, definition for the constant, definition for the data type and other program component। আমার সমস্ত প্রোগ্রাম কম্পোনেন্ট, আমার প্রোগ্রামের ডেটা টাইপ, আমার প্রোগ্রামের কিওয়ার্ড, আমার প্রোগ্রামের লাইব্রেরি ফাংশন, তার সমস্ত ডেফিনেশন বা ডিক্লারেশন সব কিন্তু আমার লেখা থাকে হেডার ফাইলের মধ্যে। ওকে, আর আমরা যখন কোনো প্রোগ্রাম করি আমাকে ফার্স্ট কিন্তু হেডার ফাইলটাকে আমাকে ইনক্লুড করতে হয়, না হলে ওই পার্টিকুলার ফাংশনটাকে আমরা ব্যবহার করতে পারবো না। যদি আমি stdio কে যদি আমি ইনক্লুড না করি, আমি কিন্তু প্রিন্টএফ স্ক্যানএফ কে ব্যবহার করতে পারবো না। তার জন্য কিন্তু আমাকে ইনক্লুড করতে হয় ডিফারেন্ট টাইপের হেডার ফাইল, সেই স্পেসিফিক টাইপকে সলভ করার জন্য বা সাব করার জন্য। আর হেডার ফাইলকে লেখার জন্য আমরা বেসিক্যালি তোমার লিখি হ্যাশ, দেন আমরা লিখি ইনক্লুড, তারপরে তোমার একটা হেডার ফাইলের নাম দিই, দ্যাট ইজ আ stdio.h।
আন্ডার দ্য ডাবল কোটেশন, দিত? ইয়েস অর নো? হুম? ও, তুমি বলছো উম, হ্যাঁ, হ্যাঁ, এটাও হবে, এটাও হবে, অ্যাঙ্গুলার ব্র্যাকেটটাও হবে, সেটা আমি অলরেডি বলেছি যে আমরা দুরকম ভাবে হেডার ফাইলকে ইনক্লুড করতে পারি সিতে, আইদার বাই ইউজিং অ্যাঙ্গুলার ব্র্যাকেট অর বাই ইউজিং ডাবল কোটেশন। তো এই দুটোর মধ্যে ডিফারেন্স আসে, ডিফারেন্সটা আসবো আমরা আমি যখন তোমাকে পড়াবো প্রি প্রসেসর ডিরেক্টিভ, কারণ এখানে হ্যাশ ইনক্লুডটা কিন্তু হচ্ছে একটা প্রি প্রসেসর ডিরেক্টিভ। তো যখন আমরা প্রি পয়সা ডিরেক্টিভ পড়বো তখন সেখানে গিয়ে আমি তোমাকে বলবো যে দুটোর মধ্যে ডিফারেন্স কি, কিন্তু আমরা এখন ভাববো যে এটা একই পারপাসে ব্যবহার করা হয়, আমি এটা থ্রু দিয়েও এই ফাইলটাকে ইনক্লুড করতে পারি, আমি এই স্টেটমেন্টটা লিখেও কিন্তু এই ফাইলটাকে তোমার ইনক্লুড করতে পারি, দুটো কিন্তু সেম পারপাস, কিন্তু কিছু ডিফারেন্স আছে। ওকে, তো আমরা এইভাবে কিন্তু কোনো হেডারকে ইনক্লুড করতে পারি, আর এই হ্যাশ ইনক্লুডটাকে তোমার বলা হয় প্রি প্রসেসর ডিরেক্টিভ, প্রি প্রসেসর ডিরেক্টিভ। ওকে, আর এটা হচ্ছে ফাইলটার নাম, আর এটা হচ্ছে ফাইলটার এক্সটেনশন, আর কোনো এক্সটেনশন দেওয়ার জন্য আমাকে ডট ব্যবহার করতে হয়, আমরা যখন কোনো ওয়ার্ডে ফাইল ব্যবহার করি ডট docx বলি বা ডট doc বলি, তাই না? তো এটা হচ্ছে বেসিক্যালি হেডার ফাইল। তো কিভাবে ইউজ করতে হয় আমরা জানি হেডার ফাইল, আমি তোমাকে সি পড়াতে গিয়ে আমরা যখন ফাংশন পড়বো তো কেমন করে হেডার ফাইল তৈরি করতে হয় আমি কিন্তু ওটাও শেখাবো, যে আমরা std.h তো ব্যবহার করছি, ঠিক আছে, আমি আমার নামে একটা হেডার ফাইল তৈরি করে রাখবো, আমি যখন কোনো প্রোগ্রাম করব আমি আমার হেডার ফাইলটাকে আমি ইনক্লুড করবো, ঠিক আছে? তো হাউ টু ক্রিয়েট আ হেডার ফাইল, সেই কনসেপ্টটাও কিন্তু আমি বলবো যখন আমরা সি এর যখন ফাংশন পড়বো, সেখানে আমি বলবো যে হাউ টু ক্রিয়েট আ হেডার ফাইল। খুব ইন্টারেস্টিং। ওকে, একটু ডেপথে ঢুকতে হবে। ওকে, যত ডেপথে ঢুকবে তত কিন্তু বেশি মিষ্টি, মানে মিষ্টি বেশি লাগবে, আর যত ওপরে ওপরে যাবে তত কিন্তু ফলকো কোথাও তোমার একটু তিতো লাগবে, কোথাও একটু ঝাল লাগবে। হ্যাঁ, কিন্তু যত তুমি ডেপথে ঢুকবে কোনো কনসেপ্টে তত কিন্তু ভেরি ইন্টারেস্টিং, আরো শেখার ইচ্ছা জাগবে যে হ্যাঁ তাহলে এটা কি হয়, কি করে হয়। আর তোমাদের নিশ্চয়ই জানার এখন ইচ্ছা হচ্ছে যে এই stdr.h এর কন্টেন্টটা কি, তার মধ্যে কি লেখা আছে দেখবো। ওকে, তোমরা কিন্তু সেটা দেখতে পারো stdr.h এর মধ্যে কি লেখা আছে। প্রত্যেকটা ফাংশনে কিন্তু ওখানে ডেফিনেশন লেখা আছে, প্রত্যেকটা লাইব্রেরি ফাংশন এসটিডি lib.h, তার মধ্যে কিন্তু তার যে ফাংশনগুলো সাপোর্ট করে তার কিন্তু তোমার এক্সাম্পল লেখা আছে, তার তোমার ডেফিনেশন লেখা আছে সেই সমস্ত ফাংশনগুলো। ওকে, তো আমরা ডিফারেন্ট টাইপের হেডার ফাইল কিন্তু আমরা পড়বো এখানে, তার মধ্যে আমরা মেনলি যেটা পড়বো সেটা হচ্ছে string.h, ctype.h, stdlib.h। ওকে, তো এগুলো কিন্তু বেসিক্যালি আমাদের মানে সিলেবাসের মধ্যে আমাদের কন্টেন্টের মধ্যে আছে, সেগুলো কিন্তু আমরা খুব ডিটেলসে আমরা পড়ার চেষ্টা করবো। ওকে, তো ডিফারেন্ট টাইপের হেডার ফাইল হয়, তো কিভাবে তৈরি করব না না করবো সেটা আমি তোমার ফাংশন যখন পড়বো তখন আমি সেখানে তোমার দেখাবো, ঠিক আছে? তাহলে কেন ইনক্লুড করতে হয় হেডার ফাইল আমরা বুঝতে পারলাম, যে কেন ইনক্লুড করতে হয় হেডার ফাইল, যে কি পারপাসের জন্য আমাকে ইনক্লুড করতে হয়। যদি ইনক্লুড না করি আমার কিন্তু প্রোগ্রামটা কিন্তু আমাকে এরর দেখাবে, আমি কিন্তু প্রিন্টএফ বা স্ক্যানএফ ফাংশনকে আমি কিন্তু ইউজ করতে পারবো না, তার জন্য আমরা হেডার ফাইলটাকে আমরা ইনক্লুড করি। ওকে, আর এই প্রি পয়সার যে কাজটা সেই কাজটা আমরা কিন্তু করবো যখন আমরা প্রি পয়সা ডিরেক্টিভ পড়বো, সেখানে কি আমরা ডিটেল এক্সপ্লেনেশন দেবো যে আমার অ্যাকচুয়ালি একটা প্রোগ্রাম কিভাবে এক্সিকিউট হয়, সি প্রোগ্রাম, তার আগে তোমার কত কিছু কাজ হয়, তারপরে কিন্তু তোমার সি এর কোডটা কিন্তু এক্সিকিউট হয়। তুমি হয়তো 5 লাইনে কোড লিখছো সি দিয়ে, তোমার কিন্তু কোডটা কম্পাইল হবার আগে সেই কোডটা কিন্তু 100 লাইন থেকে তোমার 1000 লাইনে করে কিন্তু কনভার্ট হয়, তারপরে সেই কোডটা কিন্তু তোমার কম্পাইল হয়। সেটা কেন হয় সেটা আমি বলবো, তার রিজনটা। ওকে, সেটা আমাদের পরবর্তী কাজ, সেটা আমরা আস্তে আস্তে জানার চেষ্টা করব। ওকে, বলো কোনো কোশ্চেন তোমাদের, কোনো কোশ্চেন? হুম, হুম, কনিও, হ্যাঁ কনায়ো ডট এইচ বা অনেকে তোমার এটাকে কনিও ডট এইচও বলে। তো কনিও ডট এইচ যেটা মেন পারপাস হচ্ছে যে ধরে নাও আমি এর মধ্যে কিছু প্রিডিফাইন কিছু ফাংশন থাকে, কি ফাংশন থাকে সেটা আমি তোমাকে হয়তো আমি এক্সপ্লেন করছি যে কি ফাংশন থাকে। আর আমরা ধরো না তুমি হয়তো টার্বো সি দিয়ে কাজ করছো, ঠিক আছে, তুমি টার্বো সি দিয়ে তুমি ধরো কাজ করছো, সেই টার্বো সি দিয়ে কাজ করতে গিয়ে তোমাদের একটা ফাংশন ব্যবহার করা হয় গেট সিএইচ। ওকে, গেট সিএইচ, বাট তুমি টার্বো সি প্লাস প্লাসে কাজ করছো বা মানে ওল্ড ভার্সন তোমাদের সেই ব্লু স্ক্রিন দেখবে তোমার টার্বো সি থাকে, তুমি হয়তো সেই স্ক্রিনে তুমি হয়তো কাজ করছো সেই টার্বো সি দিয়ে, তুমি হয়তো সেই কম্পাইলারে কাজ করছো। তখন কি হয় না, তখন তখন তোমাকে ইউজ করতে হয় কিন্তু ভয়েড মেন, ওখানে কিন্তু ওই ইন্ট মেন সাপোর্ট করে না, সাপোর্ট করে ভয়েড মেন। আর তোমাকে লাস্টে প্রোগ্রামটাকে শেষ করার আগে তোমাকে লিখতে হয় গেট সিএইচ, তাই তো? এটা হচ্ছে তার সিনট্যাক্সটা। হ্যাঁ,
ক্লিয়ার নয়, CLR SCR, CLR SCR। ওকে, তার মানে এটা বোঝায় যে আমি যখন এই কোডটাকে যখন আমি রান করাচ্ছি, তখন আমার যে আউটপুটটা আসে স্ক্রিনে, সেই আউটপুটটা কিন্তু তোমার স্টেবল হয় না, ফ্লাকচুয়েট করে। ওকে, আসছে যাচ্ছে আসছে যাচ্ছে। তাহলে এই আউটপুট স্ক্রিনটাকে যদি আমি স্টেবল করতে না পারি বা ফিক্স করতে না পারি, তাহলে কি হবে না, তাহলে আমরা আউটপুটটাকে ভালো করে ভিজিবল বা দেখতে পাবো না, তাই তো? দেখতে পাবো না। তো এই আউটপুট স্ক্রিনটাকে স্টে করানোর জন্য আমাকে যে ফাংশনটা ইউজ করতে হয় তার নাম হচ্ছে getch। আর এই ফাংশনটা তোমার ডিফাইন করা আছে যে হেডার ফাইলের মধ্যে, তার নাম হচ্ছে conio.h। তার জন্য আমাকে ফার্স্টে ইনক্লুড করতে হয় এ হ্যাশ ইনক্লুড conio.h, তার সাথে আমাকে ইনক্লুড করতে হয় অবশ্যই আমার তো হ্যাশ ইনক্লুড std_h তো আছেই, এটা তো আমার আছে। ওকে, তাহলে conio.h যার মানে শর্ট ফর্মটা হচ্ছে কনসোল ইনপুট আউটপুট, একটা নন স্ট্যান্ডার্ড একটা হেডার ফাইল যে তোমাকে কনসোল ইনপুট আউটপুট অপারেশন করার জন্য যে ফাংশনগুলো দরকার পড়ে সে তোমাকে কিন্তু প্রোভাইড করে। মেনলি আমরা MS-DOS কম্পাইলার, টার্বো C++ কম্পাইলার বা বোর্ডল্যান্ড C++ কম্পাইলার, এরা কিন্তু তোমার সবই হচ্ছে আমার যদি এই ধরনের তোমার কম্পাইলারে কাজ করতে গেলে তোমাকে অবশ্যই ব্যবহার করতে হবে getch। আর getch তোমাকে ব্যবহার করতে গেলে তোমাকে অবশ্যই ইনক্লুড করতে হবে conio.h। এছাড়া getch ছাড়াও কিন্তু conio.h এর মধ্যে আমাদের আরো কিছু ফাংশন থাকে লাইক getche। এই ফাংশনও কিন্তু অ্যাভেলেবেল আমাদের conio.h এর মধ্যে। আমাদের এছাড়া তোমার kbhit একটা ফাংশন থাকে conio.h এর মধ্যে, হেডার ফাইলের মধ্যে। আমাদের CLR SCR ফাংশনের কাজ হচ্ছে যে ধরো যখন তুমি কোনো কোডকে হয়তো রান করছো, তোমার হয়তো প্রিভিয়াসলি রান করার সময় তোমার যে কোডটা বা যে তোমার লাইনটা ওখানে লেখা আছে তোমার হয়তো লেখাই আছে, তুমি নেক্সট যখন প্রোগ্রামকে রান করাচ্ছ তোমার হয়তো সেই আগের আগের যে আউটপুটটা কিন্তু এখানে রয়ে গেছে। তাহলে এই স্ক্রিনটাকে ক্লিয়ার করার জন্য তোমাকে ইউজ করতে হয় CLR SCR, মানে ক্লিয়ার দ্য কনসোল স্ক্রিন। বা তুমি অনেক সময় এই CLR SCR দিয়ে আমরা কিন্তু আমাদের ডিসপ্লেটাকে কিন্তু অনেক সময় আমরা রিফ্রেশ করতে পারি, তো রিফ্রেশ দ্য ডিসপ্লে। ওকে, কিন্তু এখন এই মডার্ন যে কম্পাইলার গুলো এসছে বা মডার্ন যে এনভায়রনমেন্ট গুলো এসছে আমাদের সি প্রোগ্রাম রান করার জন্য, তো সেখানে কিন্তু CLR SCRটা আমাদের ব্যবহার করতে হয় না। আমি যতবার কিন্তু কোডটাকে রান করি ততবার কিন্তু আমাকে ওই ক্লিয়ার করেই কিন্তু আমাকে দেখায় স্ক্রিনটা। ওকে, ক্লিয়ার করে কিন্তু আমাকে দেখায়, বোঝা গেল? আর এছাড়া আমাদের conio.h এর মধ্যে কিন্তু আরো কিছু ফাংশন আছে লাইক টেক্সট কালার। আমি কোনো টেক্সটের কোনো কালারটাকে আমি চেঞ্জ করতে পারবো, টেক্সট কালার। আমি তোমার যেরকম কালার দেবো না, এই কালারের ভেতরে রেড, আমার কিন্তু টেক্সটে তোমার কিন্তু সেরকম কালার হবে। হ্যাঁ। হুম, কি বুঝলাম না? হ্যাঁ, ডেল কোথায় ব্যবহার করবে? না, ক্লিয়ার জায়গায় আমি তোমার ডেল দিকে কাউন্ট করে কাজ করতে পারবো। তুমি যে পাইথন পেয়েছো নাকি? এটা তো পাইথন নয়, তুমি ডেল কিওয়ার্ড ব্যবহার করবে। ডেল বলে কোনো কিওয়ার্ড আছে আমাদের সিতে? ডেল বলে তো কোনো কিওয়ার্ড নেই আমাদের সিতে, তাই না? আমরা গুলিয়ে ফেলছি একটু, আমরা একটু গুলিয়ে ফেলছি। ওকে, আমি টেক্সটের কোনো ব্যাকগ্রাউন্ডকে সেট করতে গেলে কিন্তু আমরা টেক্সট ব্যাকগ্রাউন্ড আমরা কিন্তু ফাংশন ব্যবহার করি। সেই টেক্সট ব্যাকগ্রাউন্ড কিন্তু বেসিক্যালি আমাদের conio.h এর মধ্যে আছে। টেক্সট ব্যাকগ্রাউন্ড, আমাদের টেক্সটের ব্যাকগ্রাউন্ড তোমার কিন্তু ডিফারেন্ট কালারের হয়। যদি গ্রিন করো না টেক্সট ব্যাকগ্রাউন্ড গ্রিন, তখন তোমার কিন্তু গ্রিন হয়ে যাবে তোমার টেক্সটের ব্যাকগ্রাউন্ডটা। তুমি টেক্সট কালার তুমি রেড করো, তোমার কিন্তু টেক্সটের কালার তোমার কিন্তু রেড হয়ে যাবে। ওকে, তুমি যেমন চাইবে। তাহলে এই সমস্ত ফাংশনগুলো কিন্তু সবই কিন্তু আছে আমাদের conio.h এর মধ্যে। এছাড়া আমাদের go to x2y, কোনটা কোনটা getche, kbhit। ওকে, এটা কাজ তোমাকে আমি এখন তোমার বলে তুমি বুঝবে না, এটা তোমার বোঝায় অ্যাকচুয়ালি যে তুমি কিবোর্ড থেকে কোনো কিকে প্রেস করেছো কিনা। তুমি যদি কোনো কিকে প্রেস করো তখন তোমাকে কেবি মানে হচ্ছে কিবোর্ড, আর এইচআইটি মানে হচ্ছে হিট, যে চেক ইফ আ কিবোর্ড কি হ্যাজ বিন প্রেসড। তুমি কোনো কিবোর্ডে কোনো কিকে প্রেস করেছো কিনা ও চেক করে দেয়। যদি তোমাকে kbhit ফাংশন যদি তোমাকে কোনো নন জিরো ভ্যালুকে রিটার্ন করে, তার মানে বোঝায় তুমি কোনো কিকে প্রেস করেছো। আদারওয়াইজ সে কিন্তু তোমাকে রিটার্ন করে জিরো। আমরা আসবো, আমরা conio.h এর আমরা ফাংশন নিয়ে আসবো, আমরা ডিফারেন্ট ফাংশন নিয়ে তাদের পারপাস নিয়ে, এই টেক্সট কালার, এই যে CLR SCR, ওকে, বা টেক্সট ব্যাকগ্রাউন্ড, গো টু XY, এই সমস্ত ফাংশন নিয়ে কিন্তু আমরা আসবো। আমাদের সময় আছে, আমরা আসবো আস্তে আস্তে। ঠিক আছে, বোঝা গেছে? যে আমাকে জিজ্ঞেস করলে যে getch আর ওই আমাদের conio.h এর পারপাস কি হয়, বুঝতে পেরেছো?
আমরা জাস্ট এখানে বেসিকটা দেখলাম যে আমাদের গেট সিএইচ এর, আরো কিন্তু অনেক পারপাস আছে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে আমরা শেষ করব ক্লাস।